আমরা কি বলবো ক্যাপিটাল কি পড়া হয়েছিল তোমাদের? ডিজিটাল সার্কিট হচ্ছিল। ডিজিটাল সার্কিট স্যার একটা কোশ্চেন ছিল স্যার, করব? কি বলো? এই কালকে যে অ্যান্ড গেটটা করিয়েছিলেন না, ওই যে মানে ডায়োড দিয়ে যে সার্কিটটা এঁকেছিলেন ওটা আরেকবার করুন না, গুলিয়ে গেছে ওখানে। ডায়োড দিয়ে? হ্যাঁ স্যার, ডায়োড দিয়ে অ্যান্ড গেটের যে সার্কিটটা বানিয়েছিলেন না, হ্যাঁ ওটা স্যার বুঝতে পারছি না। কি ভুলে গেছো? বুঝতে পারছি না স্যার, একটু আরেকবার করলে ভালো হয়। দেখো এটা হচ্ছে দুখানা ডায়োড, ধরো এটা D1 D2, A B Y, দুটোকে আমরা 0 0 দিলাম। 0 0 দেওয়ার মানে কি হচ্ছে বলো? কানেক্ট করব একসাথে?
গ্রাউন্ড গ্রাউন্ডেড করা, এটা হলো গ্রাউন্ডেড করা, আর এটা কানেক্ট করে দিয়েছি আমরা 5 ভোল্টের সাথে। তার মানে কি হলো বলো, এটা হলো ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড আর এটাও হলো তখন ফরওয়ার্ড বায়াস। দুটোই তখন কন্ডাক্ট করতে লাগবে। যদি দুটোই কন্ডাক্ট করতে লাগে, তাহলে ডায়োডের অ্যাক্রস যে ভোল্টেজটা হবে ওইটা আউটপুট পাবো আমরা তখন। ইন দ্যাট কেস অ্যাক্রস দ্য ডায়োড আউটপুট উইল বি 0 বিকজ টোটাল ভোল্টেজ ড্রপটা এই রোধের অ্যাক্রসে হয়ে যাবে, তাই না? ফরওয়ার্ড বায়াসে যদি হয় তাহলে ডায়োডের অ্যাক্রস ভোল্টেজটা যেটা হবে দ্যাট উইল বি 0, আউটপুটটা এখানে কি পাবো আমরা, 0 পাবো। অথবা এরকম ভাবে বুঝতে পারো, যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায় তাহলে কারেন্ট আমরা এধার থেকে চলে যাবে, আউটপুট কিছু পাবো না, আউটপুট ইজ 0। ঠিক আছে, এটা হলো আউটপুট 0। যদি আমরা এটাকে 1 করে দিই আর এটাকে 0 রাখি, তাহলে এটা 1 করার মানে কি, এটা 5 ভোল্ট হলো আর এটারও 5 ভোল্ট রয়েছে, এর পটেনশিয়াল ডিফারেন্সটা 0 হয়ে গেল। এ কন্ডাক্ট করবে না, কিন্তু এটা কন্ডাক্ট করবে, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে। এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এই পাশ দিয়ে যদি কন্ডাক্ট করে, তাহলে এর ভোল্টেজ ড্রপ পুরোটা এর অ্যাক্রস হয়ে যাবে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। না ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে আউটপুটটা এখানেও 0 পাবো। অথবা এটা এরকম ভাবেও মনে রাখতে পারি, যে কোনো একটা ফরওয়ার্ড বায়াসে থাকলেই কারেন্টটা এধার থেকে এধারে চলে আসবে। কারেন্টটা সবসময় ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে ডিফিউশন কারেন্টটা ফ্লো করে, তো এখানে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কারেন্ট ওইদিকে আর যাচ্ছে না, ওইদিকে আউটপুট আমরা পাচ্ছি না। অথবা এরকম ভাবে বলতে পারো যে ডায়োড যদি কন্ডাক্ট করে ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, তাহলে তার অ্যাক্রস ভোল্টেজটা কত হবে, 0 হবে। বিকজ ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আইডিয়াল ডায়োড যদি বলি আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত ধরা হয় বলো, 0। তাহলে ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ ড্রপটা কত হলো, I into R। আর যদি 0 হয় তো ভোল্টেজ ড্রপটা 0 হবে। তো যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসের মধ্যে কন্ডাক্ট করবে তার ভোল্টেজ ড্রপটা 0 হয়ে যাবে, আর ডায়োডের যে ভোল্টেজ ড্রপটা হয় ওইটাই এখানে আউটপুট আমরা পাই। তাহলে এখানে দুটোই যখন কন্ডাক্ট করবে, এরও 0, এখানে 0 পেলাম আমরা। যখন একটা কন্ডাক্ট করছে, একটা করছে না, এটা বাদ গেল, এটা করছে, তাহলে এর পটেনশিয়াল ডিফারেন্সটা 0, ভোল্টেজ ড্রপটা 0, আউটপুটটা 0 পাবো আমরা। ঠিক আছে, যদি এইটা কন্ডাক্ট করে, এটা যদি না করে, তার মানে এটাকে আমরা 5 ভোল্টের সাথে জুড়ে দিলাম, দুদিকে 5 ভোল্ট, কোনো পটেনশিয়াল ডিফারেন্স নেই, কন্ডাক্ট করবে না। এটাকে 0 রাখলাম, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে রইলো, কন্ডাক্ট করলো, অ্যাক্রস ভোল্টেজ ড্রপটা হচ্ছে 0, তাহলে আউটপুটটা 0 পাবো। অথবা ইন দিস সেন্স অলসো ইউ ক্যান সে যে কারেন্টটা এবার এই পাশ দিয়ে চলে যাচ্ছে, এখানে যাচ্ছে না, সেজন্য আউটপুট এখানে পাচ্ছি না আমরা। কিন্তু যখন দুটোকেই 1 1 করে দিব, ইন দ্যাট কেস কারেন্ট যাবে না, তখন এই কারেন্টটা এধারে চলে যাবে, টোটাল ভোল্টেজ ড্রপ এখানে পাবো আমরা, তখন এখানে আউটপুটটা 1 পেয়ে যাবে। ঠিক আছে, তখন এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপ হবে না, এই পুরো ভোল্টেজ ড্রপটা এখানটা হবে, তখন এখান থেকে আর ভোল্টেজ ড্রপ পাবো না, পুরো ভোল্টেজ ড্রপটা এখানে পাবো। তার মানে এটা যদি 0 0 রাখো 0 হবে, 0 1 রাখলে 0 পাবো, 1 0 0 1 টা রাখবে বলুন। এটা 0 করলে, এটা 0 করার মানে কি, এটাকে কার সাথে গ্রাউন্ড কানেক্ট করলে বলো, এটাকে গ্রাউন্ড করে দিয়েছো, এটাকে এর সাথে কানেক্ট করে দিলাম, এটাই তো। তার মানে এর এই ধারে 5 ভোল্ট, এই ধারেও 5 ভোল্ট, দুধারে যদি 5 ভোল্ট থাকে, তো পটেনশিয়াল ডিফারেন্স এর কিছু নয়, এর মধ্যে দিয়ে কন্ডাক্ট করবে না। কিন্তু এইটা যদি এখানে 0 রাখো আর এখানে 5 ভোল্ট রাখো, তাহলে পি টাইপটা হাই ভোল্টেজে রয়েছে, এন টাইপটা লো ভোল্টেজে রয়েছে, এটা কন্ডাক্ট করছে। তো যদি কন্ডাক্ট করে, তাহলে এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপটা কত, এর অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপটা হবে ওইটাই আউটপুটটা পাবো আমরা, এর অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপটা হবে ওইটাই আউটপুটটা পাবো। যখন কন্ডাক্ট করবে তখন তার ভোল্টেজ ড্রপ 0, যখন কন্ডাক্ট করবে না তখন তার ভোল্টেজ ড্রপটা হচ্ছে পুরোটা এখানকার ভোল্টেজ ড্রপ এখানে চলে আসবে। ঠিক আছে স্যার, যদি করে তাহলে এর ভোল্টেজ ড্রপ 0, আর কন্ডাক্ট না করে তাহলে টোটাল ভোল্টেজটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এর যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ওইটাই আউটপুট পাচ্ছি আমরা। তাহলে আউটপুট কি পাবো আমরা, যখন কন্ডাক্ট করছে এটাও 0, এটাও 0, এটা 0, এটা কন্ডাক্ট করছে, এটা করছে না, তাহলে এটা পটেনশিয়াল ডিফারেন্স 0 হচ্ছে, এটা পাচ্ছি। এটা করছে না, এটা করছে কন্ডাক্ট, তখন পটেনশিয়াল ডিফারেন্স 0, এটা পাচ্ছি। যখন দুটোই কন্ডাক্ট করবে না, এরও পটেনশিয়াল 5, এটাও 5, দুটো মিলিয়ে 5 হবে, যেহেতু প্যারালালে রয়েছে, তাহলে এখানে আউটপুট পাবো 5, 5 মানে পাচ্ছি কত, 1। একটা মাত্র কন্ডিশন রয়েছে, যখন এই দুটো 1 1 ধরবো তখন এখানে 1 পাবো, আউটপুটটা পাবো, আদারওয়াইজ পাবো না। ঠিক আছে, আর অঙ্ক এই ধরনের করিয়েছিলাম তোমাদেরকে নিট 2019 হ্যাঁ স্যার ট্রান্সকন্ডাক্টেন্সটা কি? ট্রান্সকন্ডাক্টেন্সটা হচ্ছে কন্ডাক্টেন্স তো রেজিস্ট্যান্সের উল্টোটা।
রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটাকে আমরা কি বলি? কন্ডাক্টেন্স বলি তো। তো কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সটা হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট, কন্ডাক্টেন্সটা কি হবে? কারেন্ট বাই ভোল্টেজ। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট কোন কারেন্টটা নেওয়া হয়? কারেন্টটা নেওয়া হয় আউটপুট ভাগে, আর ভোল্টেজটা নেওয়া হয় ইনপুট ভাগে। মানে আউটপুট কারেন্ট হচ্ছে তোমার কালেক্টর কারেন্ট, আর ইনপুট ভাগে যে ভোল্টেজটা হচ্ছে বেস এমিটার। তো কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস এমিটার ভোল্টেজ, এই রেশিওটাকে বলা হয় ট্রান্সকন্ডাক্টেন্স। কোন সময় অঙ্কতে দেখবে ট্রান্সকন্ডাক্টেন্সটা বার করতে দিয়ে দেয়, তাকে স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্মল জি এর সাথে সাফিক্স থাকে স্মল এম, এটা থাকে স্মল জি সাফিক্স এম, এটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্সের সিম্বল। এখানে কি হবে? ডেল্টা আইসি বাই ডেল্টা ভি বিই ভিবিই। বেস এমিটার ভোল্টেজ, ইনপুট ভাগের ভোল্টেজ, আউটপুট ভাগের কারেন্ট, এই রেশিওটাকে বলবো আমরা কন্ডাক্টেন্স। মানে তো কারেন্ট বাই ভোল্টেজ, ট্রান্সকন্ডাক্টেন্স মানে যেটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা ভিবিই, এটাকে বলবো ট্রান্সকন্ডাক্টেন্স। এটা কখনো বার করতে দিয়ে দেয় তখন এই দুটো মান তো জানা থাকবে, বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলছিলাম, লজিক গেটের ক্ষেত্রে তোমাদেরকে এই ডায়োড দিয়ে সার্কিট বা এলইডি দিয়ে সার্কিট যদি ড্র করে দাও, ওইখান থেকে যে অঙ্কগুলো আসে ওইগুলো করিয়েছিলাম তোমাদের একটা নিউ 2019 দুটো করিয়েছিলাম না? হ্যাঁ স্যার, NAND and NOR গেট দুটো করেছিলাম। NAND গেট আর NOR গেট দুটো এসেছিল, ওইগুলো করিয়ে দিয়েছিলাম, তাই তো? এবার দেখো দেখো OR গেটের ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দেখা হচ্ছে। সাপোজ আ gardener wants to alarm to sound when the air temperature in his greenhouse fell below 0 degree centigrade or rose above 30 degree centigrade. একটা গার্ডেনার কি করতে চাইছে, নিজের গার্ডেনিং এর মধ্যে গ্রিন হাউসের মধ্যে একটা সেন্সর লাগাতে চাইছে। তার মধ্যে দুটো কন্ডিশন দিল, যদি 0 ডিগ্রি থেকে নিচে টেম্পারেচারটা চলে যায় তাহলেও রিংটা বাজবে, ঠিক আছে, সেন্সরটা আউটপুট দিবে, মানে তখন ওটা যে কোনো একটা সিগন্যাল পেতে হবে। আর যদি টেম্পারেচারটা 30 ডিগ্রির উপরে চলে যায়, when the air temperature in his garden house fell below 0 degree centigrade or rose above 30 degree centigrade, দুটোরই ক্ষেত্রে অ্যালার্মটা বাজবে। Two sensors such as thermistor could be arranged to get high output or from OR gate. The output would then trigger an alarm.
তার মানে হলো কি এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে such that আমাদেরকে টেম্পারেচারটা 30 ডিগ্রি উপরে গেলেও অ্যালার্ম বাজবে আর 0 ডিগ্রি নিচে গেলেও অ্যালার্ম বাজবে মানে টেম্পারেচারটা আমাকে সব সময় 0 আর 30 এর মধ্যে রাখতে হবে ওইটার বাইরে যদি চলে যায় যেন আমরা জানতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে কোন ধরনের গেট ইউজ করতে হবে বলো এই ধরনের কোশ্চেন দিয়ে দেয় তাহলে মনে রাখবে কি ইউজ করতে হচ্ছে আমাদেরকে এটা ধরো আমরা ধরলাম above 30 ডিগ্রি এটা হচ্ছে বিলো 0 ডিগ্রি যে কোনো একটা ইনপুট গেলে আউটপুটটা বাজবে তাই না তাহলে এখানে ধরলাম আমরা এরকম ভাবে সেটিং করা হয়েছে টেম্পারেচারটা যদি 30 ডিগ্রির উপরে যায় 30 ডিগ্রি যদি উপরে যায় তখন তাকে আমরা কি ধরবো এখান থেকে 1 ধরবো বিলো 0 ডিগ্রি গেলেও এটাও 1 বিলো 0 ডিগ্রি চলে গেলে ওইটাকে 1 আমরা অ্যারেঞ্জ করেছি 30 ডিগ্রি উপরে গেলেও এটাকে আমরা 1 অ্যারেঞ্জ করেছি তাহলে হবে কি বলো এখান থেকে যদি 1 গেল মানে 30 এর উপরে চলে গিয়েছে তো আউটপুটটা পাবো অ্যালার্ম বাজতে লাগলো তো এইটা 1 30 এর উপরে যায়নি কিন্তু 0 নিচে চলে গিয়েছে তাহলে আবার তাকেও সেট করে রাখা হয়েছে কি রকম ভাবে 0 ডিগ্রি থেকে নিচে গেলেও আমরা ইনপুটটা 1 দেব আর 30 ডিগ্রি উপরে গেলেও ইনপুটটা 1 দেওয়া হবে তাহলে এইটা যেই টেম্পারেচারটা এর উপরে বাড়বে এখান থেকে 1 ঢুকলো তাহলে 1 যেই ঢুকবে আউটপুটটা 1 পাবো ট্রিগারটা বাজতে লাগলো অ্যালার্মটা বাজতে লাগলো অথবা এটা বাড়েনি টেম্পারেচারটা 0 এর ভিতরে চলে গেছে নিচে চলে গেছে এর নিচে যদি চলে যায় তাহলে এখান থেকে 1 ঢুকবে 1 ঢুকলে আউটপুটটা কি পাবো আমরা ইন দ্যাট কেস 1 পাবো মানে দুটোরই ক্ষেত্রে অ্যালার্মটা বাজবে আর যদি এই রেঞ্জের মধ্যে টেম্পারেচারটা থাকে এর ভিতরে যদি টেম্পারেচারটা থাকে তখন ওখানে আউটপুটটা 0 হচ্ছে 0 হওয়ার মানে কোনো অ্যালার্ম বাজবে না তাহলে এই ধরনের কোশ্চেন কোনো সময় দিয়ে দেয় যে আমরা কোন গেটটা ইউজ করলে এই ধরনের আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে পারি such that সেন্সরটা এরকম ভাবে সেট করো such that টেম্পারেচারটা যদি 30 এর উপরে যায় অ্যালার্ম বাজবে 0 নিচে গেলে অ্যালার্ম বাজবে বা অন্য কোনো তোমরা টেম্পারেচার সেট করতে পারো তোমরা এরকম ভাবে সেট করে রাখো তোমরা বলবে না 50 এর উপরে গেলে বাজবে বা 20 নিচে গেলে বাজবে তাহলে দুটোর ক্ষেত্রে 50 এর উপরের জন্য 1 সেট করব 20 নিচের জন্য 1 সেট করব তো যে কোনো একটা ইনপুট থেকে 1 ঢুকলেই আউটপুটটা 1 পাচ্ছি মানে অ্যালার্মটা বাজতে লাগবে ঠিক আছে তাহলে এই ধরনের কোশ্চেন কোনো সময় দেখবে পরীক্ষা চলে আসে যে সেন্সর হিসাবে আমরা কোন গেটটাকে তখন ইউজ করব ইন দ্যাট কেস আমরা এখান থেকে বলতে পারি অর গেটটা ইউজ করব অর গেটে ইউজ করতে গেলে দুটো কন্ডিশন হিসাবে টার্মিনালটাকে সেট করে রাখবো যে কোনো একটা বাউন্ডারি লাইনটা পেরোবে বাউন্ডারি কন্ডিশনটা যেখান থেকে পেরোবে উপর থেকে পেরোক বা নিচের থেকে পেরোক দুটোর মানে হচ্ছে 1 ঢুকবে 1 ঢুকলে মানে অ্যালার্মটা বাজতে লাগবে ঠিক আছে এবার দেখো কোনো জায়গায় তোমাদের পালস সিস্টেম থেকে দিয়ে দেয় পালস সিস্টেম পালস রেট as for example NAND গেটই ধরি আমরা NAND গেট যদি ধরি তো ট্রুথ টেবিলটা আমাদের কি রয়েছিল বলো এটা A হলো এটা B হলো এটা Y হলো 0 0 দিলে কি পাবো আমরা 1 1 0 1 দিলে 1 1 দিলে 1 1 1 দিলে 0 তাহলে এটা একটু ইনপুট পালস দেওয়া থাকে কোনো সময় লাইক দিস এরকম ভাবে পালসের ঘর করে দিবে এক একটা টাইম ইন্টারভাল পর তার পালসের ভোল্টেজটা লো হাই ভোল্টেজ এরকম ভাবে চেঞ্জ হতে থাকে টাইম ইন্টারভাল এখান থেকে হয়তো দেওয়া থাকতে পারে T1 হলো এটা T2 হলো এটা T3 হলো এটা T4 হলো এটা T5 হলো তাহলে T2 T1 এই টাইম ইন্টারভাল মধ্যে এই পালসটা গেল আবার T3 T2 এই টাইম ইন্টারভাল মধ্যে এই পালসটা গেল ঠিক আছে T4 T3 এর মধ্যে এই পালসটা গেল তো যদি বিভিন্ন পালসটা দিয়ে দেয় এই পালসটা চলে যাচ্ছে তাহলে তার জন্য যে আউটপুট পালসটা পাবে ওই আউটপুট পালসটা কি ধরনের হবে এইটা বলো বা আউটপুট পালসটা দিয়ে দিল দেওয়ার পর বললো এটা কি ধরনের গেট হচ্ছে এইটা বলো তাহলে আমরা বলতে পারি কি রকম ভাবে বলবো ধরো এখান থেকে শুরু করছি মানে এটা আগে A ধরো এর সম্বন্ধে বলো তো A আমার প্রথমে ঢুকলো কি 0 মানে লো ভোল্টেজ আবার ঢুকলো 0 তাহলে এই ইন্টারভালের মধ্যেও লো ভোল্টেজ থাকবে আবার হচ্ছে 1 বলার মানে হাই ভোল্টেজ উপরে উঠে যাবে হাই ভোল্টেজ এইটা হচ্ছে ঠিক আছে তারপর আবার রইলো 1 এটাও হাই ভোল্টেজ 1 তারপর আবার লো ভোল্টেজ হবে আবার 0 0 আবার 1 1 এরকম ভাবে চলতে থাকবে তাহলে এটা হলো A এর ক্ষেত্রে এটা দেখলাম আমরা 0 এটা দেখলাম 0 এটা হলো 1 এটাও হলো 1 সিমিলারলি B পালসটা এন্টার করো বিটা এন্টার করলে কি হবে প্রথমে
এই ইন্টারভ্যালের জন্য প্রথম পালসটা হচ্ছে 0, তারপর হলো কত 1, তারপর আবার 0 1 0 1, আবার 0 হবে, আবার 1 হবে, আবার 0, এরকম ভাবে চলতে থাকবে। এটা পরে দেওয়া হবে, থাক, ওটা দরকার নেই আমাদের। এটা হলো বি পালস, এটা মানে 0 তারপর 1 0 তারপর 1, ঠিক আছে। এবার ট্রুথ টেবিলটা দিয়ে দিল, ট্রুথ টেবিলটা দিয়ে বা পালসটা দেওয়া রইবে, দিয়ে ওখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে এটা কোন গেটের জন্য হচ্ছে বলো, বা গেট বলে দিবে, তার আউটপুট পালসটা কি হবে এটাও বলতে পারে। তাহলে এখান থেকে আমরা কি ড্র করব বলো, তারপরে আউটপুটটা 1 1 1 তারপর 0, তাহলে আগে করলাম আমরা 1, তারপরেরটাও 1 হাই, তারপরে 1 হাই, তারপর লো হলো, এরকম ভাবে। এটা হচ্ছে 1 1 1, এটা 0, এটা হলো আউটপুট পাই। এই পালস দেখে আমাদেরকে বলতে পারে, মানে এটা বলো যে কি ধরনের গেট ইউজ করা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি। এখানে দেখছি কত হচ্ছে বলো, 0 0 ইনপুট দিলে আউটপুটটা 1 হচ্ছে, 0 0 দিলে 1 হচ্ছে। এখানে এইটা দেখে তোমরা এখন বলতে পারো কি এটা নর গেটও হতে পারে, ন্যান্ড গেটও হতে পারে, তাই না? তো অর গেটে 0 + 0 0 হয়, অ্যান্ড গেটেও 0 + 0 * 0 0 হয়, তার কমপ্লিমেন্ট করে দিলে 1 হবে। এখন পুরোটা বলা যাচ্ছে না, আগে যাও। 0 1 0 1 অর গেটের ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে। তাহলে অর গেট যদি থাকতো 0 1, এখানে 1 আসতো। নর গেট থাকলে 0 1, এখানে 0 হতো, এটা নিচে চলে যেত, নিচে যায়নি। তার মানে কি 0 * 1 0 হবে, তার কমপ্লিমেন্ট 1 হয়েছে, ন্যান্ড গেট, তাই না? এখানেও দেখো 1 * 0 0 হবে, তার কমপ্লিমেন্ট 1, 1 * 1 1 হবে, তার কমপ্লিমেন্ট 0। তাহলে এন্ড এর কমপ্লিমেন্ট রয়েছে, তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট। তো পালস দেখেও আমরা বুঝতে পারবো যে এটা কি ধরনের গেট হবে। ধরো আমাদেরকে পালসটা যদি এরকম ভাবে দেওয়া থাকতো, এটা হলো 1, তারপর হলো 0, তারপর হলো 0, তারপর হলো আবার 0, বলো কি গেট হবে অর এটা? গেট স্যার, অর গেট, এটা 1, তারপর 0 0 0, তার মানে অর গেট, NOR gate. Nor gate, nor. নট, NOR. Nor, sir, nor. In Nor. OR. দিস ইজ নর গেট। এই ধরনের যদি একটা পালস দেওয়া থাকে, তো পালসটা দেখেও আমরা বলতে পারবো কি এইটা কি ধরনের গেটের জন্য ইনপুট আউটপুট পালসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। ইনপুট আউটপুট পালসের জন্য এখান থেকে আমরা বার করতে পারি, দেখে নিয়ে এখান থেকে বলবো। ক্লিয়ার হলো? যদি এটা এরকম ভাবে থাকতো, প্রথমে Yes, sir. 0, প্রথমে 0, তারপর 1, তারপর 1, তারপর 1, তাহলে অ্যান্ড গেট, প্রথমে 0, তারপর 1 Or 1 gate, or gate, অর গেট স্যার, অর, OR. or প্রথমে gate. 0, তারপর 0, তারপর 0, তারপর 1। AND gate. And হবে। তাহলে এটা পালস দেওয়া থাকলে দেখে আমরা বুঝতে পারবো, তাই না? Yes, sir. বা একটা ট্রুথ টেবিল দিয়ে দিবে, তার আমরা করেসপন্ডিং পালস ড্র করব, এটা করতে পারি। বা একটা বুলিয়ান Yes, এক্সপ্রেশন sir. ফর দ্য আউটপুট দিল, ধরো একটা বুলিয়ান এক্সপ্রেশন ফর দ্য আউটপুট দিল, দেওয়ার পর তোমাদেরকে বলবে এর কারেক্ট আউটপুট পালস কোনটা হবে। তাহলে আমরা ইনপুট দিয়ে দিয়ে, চারখানা ইনপুট দিয়ে দিয়ে দেখে নিব আউটপুটটা কি কি আসছে, তার অনুযায়ী আমরা পালসটা ড্র করে দিব। বুঝা যাচ্ছে? Yes, sir. ধরো আমাদেরকে লজিক সার্কিট একটা দেওয়া রইল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি।
এর ট্রুথ টেবিলটা ড্র করো। ওই এসএসকে কে আসিস রে মিউট রে। ট্রুথ টেবিলটা ড্র করে কি হলো বলো? জিরো 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 011 101 আর 110। क्लास जा क्लास जा वीडियो ऑन हो गया बोल करे ये আমি করে করেছিলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? এ আর বি, আর এখান থেকে কি পাচ্ছি আমরা? এটার কমপ্লিমেন্ট। এবার এখানে এলে কি পাবো আমরা বলো? y এর জন্য এ আর বি তার সাথে এটাই থাকবে তো, ঠিক আছে? আচ্ছা এটা পাবো আমরা। তো এর ট্রুথ টেবিলটা যদি ড্র করতে চাই, তো ট্রুথ টেবিলটা আমরা কি করে ড্র করব? ড্র করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, দেখো এরকম ভাবে বানিয়ে নিতে পারি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বিটা কত দেওয়া হবে? 0 0 0 1 1 0 1 1। তারপর দরকার রয়েছে আমাকে এ আর বি এর, তারপর এ বি দরকার রয়েছে, তারপর এ বি এর কমপ্লিমেন্ট দরকার রয়েছে, দেন ওয়াইটা পাবো আমরা। ওয়াইটা মানে এটাকে গুণ করতে হবে, তাই না? তাহলে a প্লাস b টাকে বার করে নি, 0 হলো 1 1 1, আর যদি গুণ করি তাহলে 0 0 0 1, তারপর কমপ্লিমেন্ট করলাম 1 1 1 0, তারপর এইটার গুণফল, এইটার গুণফল, তাই তো? 0 1 0 হলো, 1 1 1 হলো, 1 1 1 হলো, 1 0 0 হলো। কি ধরনের গেট পেলে বলো তো? এন্ড গেট। এন্ড গেট। XOR गेट আউটপুট আমার এটা হচ্ছে 0 1 1 0। গেট হবে স্যার XOR গেট। XOR गेट এক্সক্লুসিভ অর গেট, এটা হচ্ছে XOR গেট, XOR গেট। এক্সক্লুসিভ অর গেট এরকম ভাবেও বানানো যেতে পারে, বা NAND গেট, NAND গেট, OR গেট, AND গেট। সিমিলারলি NOR গেট দিয়েও, NOR গেট, AND গেট দিয়েও আমরা বানাতে পারি, ঠিক আছে? স্যার আরেকবার এটাও বলুন করা স্যার, যেতে পারে। বলো, আরেকবার বলুন স্যার ট্রুথ টেবিলটা। আমাদের দরকার কি বলো? এখান থেকে কি যাবে? a প্লাস b যাবে তো, আর এখান থেকে এলো কত? a আর b এর গুণফল, তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। NAND গেট রয়েছে, এবার এই দুটো যাবে এখানে, AND গেট কি করবে? AND গেট এদেরকে গুণ করে দিবে, তাই তো? তো গুণ করলে আমরা কি পেলাম? y এর মান a প্লাস b ইনটু a b এর কমপ্লিমেন্ট। তাহলে এই দুটোর গুণফল পেতে গেলে আমাকে আগে a প্লাস b বার করে নিতে হবে, a b এর কমপ্লিমেন্ট বার করে নিতে হবে। তো আমরা a এর ঘরটা বানালাম, b এর ঘরটা বানালাম। a প্লাস b টা কত হবে? যোগ করে তো আমরা জানি 0 প্লাস 0 0 হবে, 0 প্লাস 1 1 হবে, 1 প্লাস 0 1 হবে, 1 প্লাস 1 1 হবে। OR গেটের ক্ষেত্রে এটাই হয় তো। এটা হচ্ছে AND গেট। AND গেটের ক্ষেত্রে কত হয়? এই দুটোকে গুণ করলে 0 0 0 1। NAND গেটের ক্ষেত্রে কি পাবো আমরা? এর কমপ্লিমেন্ট করলাম 1 1 1 0, তাই না? এবার আমাকে এই দুটোকে গুণ করতে হবে না? এটার সাথে এটা গুণ করার মানে কি? এই দুটোকে গুণ করতে হবে, গুণ করো। 0 * 1 0 হলো, 1 * 1 1 হলো,
আবার 1 into 1 1 হলো, আবার 1 into 0 0 হলো। তো কি ধরনের গেট পেয়ে গেলাম আমরা? XOR গেট। XOR গেট, এক্সক্লুসিভ OR গেট বা XOR গেট যাকে বলা হয়। বুঝেছো? স্যার এক্সর গেটটা একটু দেখাবেন তো মানে কিভাবে কি হয়? কি? তোর বলছে কেন স্যার এটাকে? এক্সর গেটটা কিভাবে একটু দেখাবেন তো? এক্সক্লুসিভ OR গেট এর আগের দিন বলেছিলাম না? না বলেন না স্যার বলেননি স্যার। XOR গেট বলিনি? না বলেননি স্যার, না স্যার বলেননি, আজকে বলবেন বলেছিলেন। কিছু বলেনি স্যার ওটা। বলিয়ে তো বলবে তো। হ্যাঁ এটা হচ্ছে এক্সক্লুসিভ OR গেটের ভিতরে তার সার্কিট ডায়াগ্রামটা। এ বি দুটো ইনপুট টার্মিনাল রইলো, এখানে একটা নট গেট লাগিয়েছি, এখানে একটা নট গেট লাগিয়েছি, দুটো অ্যান্ড গেট রয়েছে, একটা অর গেট রয়েছে। এখানে ইনপুট গেল, যাবার আগেই কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? যাবার আগেই কমপ্লিমেন্ট হবে, এখান থেকে বি ডাইরেক্ট চলে যাবে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এ এখান থেকে ওভারল্যাপ করে আসছে, ওভারল্যাপ করে, কানেক্টেড নয়, ওভারল্যাপ করে চলে আসছে। এ এলো, ঢুকলো এখানে, বি আসবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে পাচ্ছি দেখো, এ কমপ্লিমেন্ট, বি ডাইরেক্ট আসছে, এখান থেকে এ ডাইরেক্ট এলো, বি কমপ্লিমেন্ট হচ্ছে, এন্ড গেট এদেরকে গুণ করে দিবে, গুণ করলে কি পাবো? এ কমপ্লিমেন্ট বি, আর এখান থেকে কি পাবো আমরা? এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই অর গেটের কাজ কি? এই দুটোকে কি করে দিবে এবার বলো? যোগ করে দেবে। এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই জিনিসটাকে বলা হয় এ এক্সক্লুসিভ এডিশন উইথ বি, এক্সক্লুসিভ এডিশন এটা বলা হয়। এ এক্সক্লুসিভ এডিশন উইথ বি মানে হলো এটাকে বি এর কমপ্লিমেন্টের সাথে গুণ করো, বি টাকে এ এর কমপ্লিমেন্টের সাথে গুণ করো, তারপর তাদেরকে যোগ করো। এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট এ, ঠিক আছে? সিম্বলিক্যালি এই পুরো জিনিসটাকে আমরা এরকম ভাবে দেখাবো। এই জিনিসটার মধ্যে এই এতগুলো ঘটনা ঘটে রয়েছে, দুটো নট গেট, দুটো অ্যান্ড গেট, একটা অর গেট মিলিয়ে একটা এক্সক্লুসিভ অর গেট বানানো হয় বা জর গেট বানানো হয়, ওইটা হচ্ছে এইটা। এর যদি আমরা ট্রুথ টেবিলটা বলি, ট্রুথ টেবিলটা কি হবে? তো ট্রুথ টেবিলটা আমরা কি করে বানাবো দেখো। যদি কোনো এরকম ভাবে কমপ্লিকেটেড ইকুয়েশন চলে আসে, তাহলে স্টেপ বাই স্টেপ সলভ করে নিয়ে আমরা ট্রুথ টেবিলটা বানিয়ে নিব, স্টেপ বাই স্টেপ। এ আর বি টা দরকার আগে লিখে নাও, এ বি আমরা জানি 0 0 0 1 1 0 1 1। আমার দরকার রয়েছে কি y টা পেতে গেলে আমাকে এইটা জানতে হবে, এইটা জানতে হবে, তাদেরকে যোগ করলে আমরা y টা পেয়ে যাব, তাই না? তাহলে a কমপ্লিমেন্ট b আর b কমপ্লিমেন্ট a আমার দরকার, তার জন্য কমপ্লিমেন্টটা লিখে নিই আমরা, a কমপ্লিমেন্টটাও লিখে নিচ্ছি, b কমপ্লিমেন্টটাও লিখে দিচ্ছি। তো a এর কলাম এখানে দেওয়া রয়েছে, এর কমপ্লিমেন্টের কলামটা বানাও, কি হবে বলো তো? 0 0 1 1, এর কমপ্লিমেন্টটা লেখো 1 1 1 0 0। b এর ক্ষেত্রে বলো এবার 0 1 0 1 রয়েছে, তো কমপ্লিমেন্টটা লিখলে কি হবে? 1 0 1 0। তারপর আমার দরকার কি? a কমপ্লিমেন্টটাকে b দিয়ে গুণ করা, তারপর দরকার কি? a টাকে b কমপ্লিমেন্ট দিয়ে গুণ করা। এই ঘরটা বানিয়ে নাও, তারপর এই দুটোকে আমরা যোগ করে দিলে y টা পেয়ে যাব, সহজ হয়ে যাবে, তাই না? তাহলে a কমপ্লিমেন্ট আর b কে গুণ করো, a কমপ্লিমেন্ট রয়েছে এখানে, b রয়েছে এখানে, গুণ করো 0 into 1 0, 1 into 1 1, 0 into 0 0 0, 1 into 0 0 0। তারপর পাবো কি? a এর সাথে b কমপ্লিমেন্ট গুণ করো, a এখানে রয়েছে, b কমপ্লিমেন্ট এখানে রয়েছে, গুণ করো 0 into 1 0
0 আবার 0 into 0 0 আবার 1 into 1 1 আবার 1 into 0 0 1 into 0 0 হবে তো এবার এই দুটোকে আমাকে বাইনারি এডিশন করতে হবে এবার যোগ করো 0 plus 0 0 হবে 1 plus 0 1 হবে 0 plus 1 1 হবে 0 plus 0 0 হলো তার মানে কি পেলাম আমরা আউটপুটটা বলো তো 0 1 1 0 দ্যাট মিন্স যদি দুটোই ইনপুট আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে আউটপুটটা 0 হয়ে যাবে যদি দুটোই ইনপুট আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে আউটপুটটা 0 হয়ে যাবে তার মানে দুটো যদি 0 থাকে তাহলেও 0 হবে দুটো যদি 1 হয়ে যায় তাহলেও 0 হবে সেম ইনপুট যদি দাও আউটপুট ইজ 0 আদারওয়াইজ 1 দেখো এখানে 0 0 এর ক্ষেত্রে 0 হলো 1 1 এর জন্য 0 হলো কিন্তু 0 1 বা 1 0 যদি থাকে তাহলে 1 1 আসবে ক্লিয়ার হলো এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট বা জর গেট বলা হয় ঠিক আছে এখন x y ইকুয়াল টু a প্লাস প্লাস b কিভাবে লিখলেন উপরের দিকে আউটপুটে এটা হ্যাঁ স্যার এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ এডিশন প্লাসের সাথে সার্কেল করা রয়েছে তো এটা ঠিক এখানে আছে। বাইনারি সিস্টেমের মধ্যে বলা হয় দিস ইজ কল্ড এক্সক্লুসিভ এডিশন এক্সক্লুসিভ এডিশন বলার মানে কি এ আর বি কে যোগ করব কিন্তু কাকে যোগ করব যোগ করার আগে এটাকে বি কমপ্লিমেন্টের সাথে গুণ করব বিটাকে এ কমপ্লিমেন্টের সাথে গুণ করব তারপর তাদেরকে যোগ করা হবে এটাকে বলা হয় এক্সক্লুসিভ এডিশন তাই জন্য এর নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট অর মানে তো যোগ করা যোগ তো করছি কিন্তু এক্সক্লুসিভ এডিশন করা হচ্ছে তাই জন্য এক্সক্লুসিভ অর গেট নাম রয়েছে জর গেটটাকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয় এটাকে আমরা এরকম ভাবে বলি এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ অর গেটও বলা হয় এটা বুঝা গেল তাহলে এখান থেকে আমাদের আউটপুটটা কি পেয়েছি বলো 0 1 1 0 মানে আইডেন্টিক্যাল ইনপুট থাকলে 0 পাচ্ছি আইডেন্টিক্যাল ইনপুট থাকলে 0 পাচ্ছি আদারওয়াইজ 1 পাচ্ছি তার মানে কোন গেট হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট বা জর গেট হচ্ছে ক্লিয়ার হলো সব গেট ঘুরে নিলে এবার ইন্ডিয়া গেট চায়না গেট সব গেট ঘোরা হয়ে গেল ওটা সার্কিট ডায়াগ্রাম হবে নাকি সার্কিট ডায়াগ্রামটা সার্কিট ডায়াগ্রাম করা যাবে তো এটা বলছো হ্যাঁ হ্যাঁ এই এক্সর গেটের এক্সর গেট বললে আমরা এটা দেখাবো কিন্তু এর মধ্যে আসলে এক্সর গেট তো কোনো গেটটা তো তিনটে বেসিক গেট ছাড়া কোনো গেট তো ডাইরেক্ট পাওয়া যায় না বেসিক গেট হলো তোমাদের নট গেট এন্ড গেট আর অর গেট তাছাড়া যতগুলো লজিক গেট বানাবে এই তিনটে মিলিয়েই তো বানাতে হবে যেরকম ভাবে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি করছিলাম এন্ড প্লাস নট নর গেটের ক্ষেত্রে কি করছিলাম অর প্লাস নট ঠিক আছে সিমিলারলি জর গেটের মধ্যে তিনটেই থাকবে নট গেটও থাকবে এন্ড গেটও থাকবে অর গেটও থাকবে তার পুরো অ্যারেঞ্জমেন্টটা এরকম ভাবে হয় এই পুরো জিনিসটা দেখানো হয় না সিম্বলিক্যালি যদি দেখাই আমরা তাহলে এটাই দেখাবো এর মধ্যে তিনটেই রয়েছে ঠিক আছে বা অন্য ধরনেরও বানানো যেতে পারে যেরকম ভাবে তোমাদেরকে ন্যান্ড গেটটাকে বলেছিলাম ইউনিভার্সাল গেট নর গেটকে বলেছিলাম ইউনিভার্সাল গেট তো ন্যান্ড গেট একটা দুটো তিনটে এরকম জুড়ে জুড়ে দিয়ে আমরা বিভিন্ন লজিক গেট বানাতে পারি সিমিলারলি এখানে একটা ডায়াগ্রাম দেখালাম তোমাদেরকে একটা ন্যান্ড গেট ছিল একটা অ্যান্ড গেট ছিল একটা অর গেট ছিল তাকে মিলিয়ে আমরা কি বানিয়ে দিলাম এক্সক্লুসিভ অর গেট জর গেট বানিয়ে দিলাম তাই না আউটপুটটা এটা চলে এসেছে ওরকম ভাবে করা যেতে পারে একটা সার্কিট দিয়ে যদি জিজ্ঞেস করে না তোমাদেরকে এটা কি গেট হচ্ছে বলো তাহলে ট্রুথ টেবিলটা ড্র করে আমরা দেখে নিব কোন গেটের সাথে ম্যাচ করছে তার অনুযায়ী আমরা বলে দিব এটা কোন গেট হচ্ছে ধরো যদি আমাদেরকে এটা দেওয়া থাকতো
এটা কি গেট বলো? তিনখানা ন্যান্ড গেট ইউজ করা হয়েছে। তিনখানা ন্যান্ড গেট ইউজ করে আমাদেরকে একটা যে গেট হবে ওই গেটটা কোন গেটটা হবে? তো নট OR গেট। gate. OR gate. OR gate. স্যার অর গেট এ প্লাস এখান বি দিয়ে কি পাবো আগে বলো, এখান দিয়ে কি পাবে? এ বার এবার বি কমপ্লিমেন্ট। এখান থেকে বি কমপ্লিমেন্ট এখানে গেলে কি পাবো আমরা? কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট গুণ হয়ে তার উপর এর কমপ্লিমেন্ট গুণ হয়ে তারপর কমপ্লিমেন্ট হবে। কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট তারপর বি কমপ্লিমেন্ট তারপর পুরোটার কমপ্লিমেন্ট। এ প্লাস বি হয়ে যাবে ইকুয়াল টু এ প্লাস বি এটা ডি মর্গানস থিওরাম রয়েছে, এটা মনে রাখবে। a প্লাস b এর কমপ্লিমেন্ট করলে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট হয়, আর a b এর কমপ্লিমেন্ট করলে এটা a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট হবে, আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে? আর যদি a কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট যদি করি আবার a চলে আসবে। তাহলে এখানে এদের গুণফলের উপরে কমপ্লিমেন্ট রয়েছে, তো দুটোর জন্য আলাদা আলাদা কমপ্লিমেন্ট হলে গুণ হলে যোগে চেঞ্জ হয়ে যাবে, যোগ হলে গুণের মধ্যে চেঞ্জ হবে, প্লাস থাকলে ইনটুতে, ইনটু থাকলে প্লাসে চেঞ্জ হয়ে যায়। তো এখানে গুণ রয়েছে, মাঝখানে প্লাস চলে আসবে, আর এই কমপ্লিমেন্টটা এদের উপরে ভাগ হয়ে যাবে, এর উপরে থাকবে। এবার a কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট a হলো, b কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট b হলো, তার মানে এটা হলো কি অর গেট। তাহলে এটা হচ্ছে তিনখানা ন্যান্ড গেট মিলিয়ে আমরা একটা কি বানিয়ে দিলাম বলো? অর গেট অর গেট বানিয়ে দিলাম। এরকম ভাবে এন্ড গেটও বানাতে পারি। একটা থাকলে নট গেট হয়ে যাবে, এটা তো একা কি রয়েছে, এটা নট গেট না, এ দিলাম a কমপ্লিমেন্ট পেয়ে নিলাম নট গেট। সিমিলারলি আমাদেরকে নর গেটও দিতে পারে, ধরো নর গেট তোমাদেরকে দিয়ে দিল এরকম ভাবে। এবার বলে দাও এটা কি গেট হলো? এন্ড গেট বুঝা যাচ্ছে? এখান থেকে পাবো আমরা a কমপ্লিমেন্ট, এখান থেকে পাবো b কমপ্লিমেন্ট, এখানে y কি পাবে বলো? এই দুটোকে যোগ করে তারপর কমপ্লিমেন্ট। তাহলে a কমপ্লিমেন্ট আর b কমপ্লিমেন্ট কে যোগ করলাম, পুরোটার উপর কমপ্লিমেন্ট। তাহলে এটা যোগ থাকলে গুণে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার এর কমপ্লিমেন্টের উপরে অর্ধেকটা কমপ্লিমেন্ট এখানে এলো, এখানে এলো, দ্যাট মিন্স a ইনটু b, দিস ইজ AND গেট। এটা হচ্ছে AND গেট। AND গেট তার মানে তিনখানা নর গেট মিলিয়ে আমরা একটা AND গেট বানাতে পারি। thus we can do this such type of conversion। এই জন্য আমরা নর গেট আর NAND গেট দুটোকেই বলি কি বলো? ইউনিভার্সাল গেট। দুটো দিয়েই আমরা বিভিন্ন গেটটাকে বানিয়ে নিতে পারি। বোঝা গেল? এবার একটা জিনিস দিচ্ছি তোমাদেরকে, একটা সার্কিট দিচ্ছি, এর আউটপুটটা কি হবে বলো?
এটা হচ্ছে তোমাদের একটা সার্কিট ডায়াগ্রাম, যেখানে এখানটা আমরা 0 দিয়েছি, এখান থেকে 1 দিয়েছি, তাহলে আউটপুটটা কি পাবো এটা বলে দাও। আউটপুটটা কি পাবো আমরা এটা বলে দাও। এটাও হচ্ছে একটা NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট, এখানে দুটো নট গেট লাগানো রয়েছে, এখানে একটা ইনপুট টার্মিনাল, এখানে একটা ইনপুট টার্মিনাল, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, আউটপুটটা কি পাবো বলতে পারবে কি? না স্যার, এগুলো ঝামেলার জিনিসগুলো দিলে কি করে বলবো? 1 স্যার। 1 আসছে? 0 হচ্ছে স্যার। 1 স্যার। 1 স্যার। 0 না হলে 1 হবে। দুটোই তো উত্তর স্যার, কোনো অসুবিধা নেই। আসছে। 0 হবে, 1 হবে, না 0 আর 1 এর মধ্যে ফ্লাকচুয়েট করবে? 0 হবে স্যার। 0 স্যার 0। 1 স্যার। 1 হ্যাঁ। এক যে কোনো 0 একটা হবে। দুটো বললে কি করে চলবে? 0 স্যার 0 0 স্যার। 0 হবে স্যার। 0 কোনটা ইউজ করা হোক বলো? 1 হবে স্যার 1। 0 স্যার 0 চলো চেক করে কিন্তু দেখি। হবে না স্যার। 0 স্যার 0। দেখা যাক কি হচ্ছে। 1 স্যার শিওর। এখান তোরা থেকে তোরা এবার 0 চলো ট্রাই করে দেখছি আমরা কি হচ্ছে। ধরো এখান থেকে এটা কিন্তু 1 গেল, 1 গেল, এখানে কি আসবে বলো তো? 0 আসবে। 1 কমপ্লিমেন্ট হচ্ছে 0 0 0 দিলে এখানে কি পাবো? 1 পাবো। 1। তাহলে এখান থেকে গেল, এখানে 1 এলো, এখান থেকে কি যাচ্ছে? 0। 0 তাহলে এখানে কি পাবো আমরা বলো? 1 পাবো। 1 পাবো। তাহলে এখান থেকে এলো কি? 1। 1 এখান থেকে এসেছিল কত? এটা হচ্ছে 0 0। 0 আবার এখানে ঢুকলো, কত এলো? 1 হয়ে গেল। 1। তো যদি 1 করো তাহলে এখানে 1 হবে, হয়ে কিন্তু যাবে। কমপ্লিমেন্ট লাগানো রয়েছে, তাহলে y টা কি? 0 হবে। 0 হয়ে যাবে। বললাম 0। এটা স্যার বললাম স্যার মাঝেরটা নিচেরটা তো 0 যাবে। কোনটা? এটা? হ্যাঁ স্যার নিচেরটাতে কত দিয়েছিলেন? কি এলো বলো? স্যার ঠিক আছে ঠিক আছে। স্যার Zero। নিচেরটাতে প্রথমে কত দিয়েছিলেন? এখানে দেওয়া রয়েছে তো, এখানে 0, এখানে এখানে 1 দিয়েছে, আউটপুটটা বার করতে বলবে। এখানে যদি 1 দিই তাহলে এখানে কত আসছে? 0 0। তাহলে এখানে কত পাবে? 1 1 পেলাম, এই একটা এখানে গেল, এখানে ঢুকলো, 0 1 1 হবে ওটা তাহলে বের এখানে এলে। 0 1, এখানে 1, তাহলে এই 1টা কোথায় এলো? এখানে এলো, হ্যাঁ তাই না? আর এখান থেকে যদি এটা 1 হয়, এখানে 0, এখানে যদি 0 হয়, এখানে ঢুকলে কি হয়ে যাবে আবার? 1 1 তো 1 আর 1 কে AND গেট থাকলে 1 পেতাম, কিন্তু NAND গেট রয়েছে, তার কমপ্লিমেন্ট করে দিবে, তো আউটপুটটা কি পাবো আমরা? 0 ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার লজিক গেট নিয়ে কোনো গন্ডগোল থাকবে? না স্যার। দেখা যাক স্যার, চেষ্টা তাই ইন্টিগ্রেটেড সার্কিটটা কি স্যার? তা এর অপশনগুলো কেমন থাকবে? 1 0 আর কি থাকবে? আর কোনো অপশন নেই। 4 অপশন দিয়ে রয়েছে। অপশনগুলো রয়েছে, প্রথমে রয়েছে 0, তারপর রয়েছে 1, তারপর রয়েছে ফ্লাকচুয়েটস বিটুইন 0 and 1, তারপর দেওয়া রয়েছে ইনডিটারমিনেট as the circuit can't be realized। কি তোরা অত কি বল? চারখানা অপশন দেওয়া রয়েছে, একটা 0, একটা 1, তারপর বলছে 0 আর 1 এর মধ্যে ফ্লাকচুয়েট করতে থাকবে, আর 4 নম্বর হচ্ছে ইনডিটারমিনেট সার্কিট বলে দিয়েছে। Indeterminate as the circuit cannot be realized, এই ধরনের সার্কিট Sir- রিয়ালাইজ করা যাবে না, তাই জন্য এটা ইনডিটারমিনেট ভ্যালু হয়ে যাবে। বলো। স্যার বলছি যে ফ্ল্যাকচুয়েট হবে এরকম একটা সার্কিট দেন তো, মানে তবু একটা আইডিয়া হয়ে যাবে। কি করতে চাই আগে বলো? নিট পার করতে হয়, নিট পরীক্ষা দিতে চাইছো না আইডি পরীক্ষা দিতে চাইছো? স্যার ইন্টিগ্রেটেড সার্কিটটা একটু বলুন না। নিটের পরীক্ষা দিতে গেলে এগুলো সার্কিট গিয়ে বানাবে, এখানে যতটা পড়ে নিয়েছো মোর দেন এনাফ পড়ে নিয়েছো। ওই এমস নেবে স্যার, এমস নিট নিবে না। এমসেরও পরীক্ষা এবার নিটের মধ্যেই চলে এসেছে। তাও স্যার দিল্লি নিবে, দিল্লি। এবার বলো আমাদের কি পড়ার কথা ছিল আজকে? থার্মোডাইনামিক্স। 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 তাপগতিবিদ্যা। বাঙালি ফিডব্যাকের অঙ্ক করাবেন না? ফিডব্যাক? ফিডব্যাকের পাচ্ছো না? না স্যার। না স্যার। চেষ্টা করো, এতটা তো পড়ে নিয়েছো, পুরো মডার্ন ফিজিক্স পড়ে নিলে।
মডার্ন একটু বলে দিন। মডার্ন ফিজিক্সের কিছু ধারণা চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। খুব ভালো ধারণা হলো স্যার মডার্ন ফিজিক্স সম্পর্কে। এবার কি করছে? থার্মোডাইনামিক্স হ্যাঁ স্যার থার্মোডাইনামিক্স শুরু করে। প্রথমে ফিডব্যাকটা করে দেন, তারপর থার্মোডাইনামিক্স চালু করুন। ফিডব্যাকটা নিয়ে দিয়ে চেষ্টা করে একটু পুরোটা পড়ে নিয়েছে মডার্ন ফিজিক্স একটা জিনিস। হ্যাঁ ঠিক আছে, ফিডব্যাক নিয়ে দিয়ে চেষ্টা করবো। পড়া শুরু হয়েছে থার্মোডাইনামিক্স? কেউ পড়ায়নি তো এখন অবধি? না কেউ পারেনি। না স্যার, আপনি করেন। না স্যার। না স্যার, কি কি চলছে এখন তোমাদের? ওই কারেন্ট ইলেকট্রিসিটি চলছে, ওপার ইলেকট্রোস্ট্যাটিক। ক্যাপাসিটার হচ্ছে আর এরপরে আপনি করেন। ক্যাপাসিটর হচ্ছে মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এবার শেষ হতে চলেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এখানে কারেন্ট ইলেকট্রিসিটি ওপারে শেষ। প্রায় শেষ হয়ে যাবে, এটা শেষ, কাইনেটিক শেষ। স্টার্ট ধরবে। এটাও শেষ। তাছাড়া কি ছিল মডার্ন ফিজিক্স? মডার্ন ফিজিক্স এর তো পার্ট শেষ। আর সে থার্মোডাইনামিক্স আর কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে। ওই দুটো বাকি স্যার, ওই দুটো বাকি স্যার। থার্মোডাইনামিক্স আমি পড়িয়ে দিব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কোনো হ্যাঁ অসুবিধা নেই। অবশ্যই। হ্যাঁ স্যার, হ্যাঁ। নাহলে তো অন্য স্যার ধরলে একটু ধর আগে শেষ করে দেয়, সে কি ডাইরেক্ট অঙ্ক। বলেছি স্যার ডাইরেক্ট করেছে। চলো শুরু করা যাক। থার্মোডাইনামিক্স এর মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে স্পেসিফিক হিটের সম্বন্ধে। স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস যেটা হয় দুটো হয়, তাই না? সলিড আর লিকুইডের ক্ষেত্রে একটাই শুধুমাত্র স্পেসিফিক হিট হবে, বাট in case of gas there will be two specific heat, one at constant pressure and the other at constant volume. Constant pressure আর constant volume এর দুটো স্পেসিফিক হিট কেন হয় বলো তো? whereas solid আর liquid এর মধ্যে স্পেসিফিক হিট শুধুমাত্র একটাই হয়, দুটো ধরা হয় না। কেন ধরা হয়? সলিড আর লিকুইড এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি হওয়ার কারণে মলিকিউলস গুলো ক্লোজলি প্যাকড থাকে, তার জন্য এখানে যদি আমরা হিট দেওয়ার জন্য প্রেসারের চেঞ্জ যেটা হয় দ্যাট ইজ ভেরি স্মল। প্রেসার চেঞ্জ ইজ ভেরি স্মল, দ্যাট ইজ নেগলিজিবল, এটা কনসিডার করা হয় না। বাট যদি গ্যাস কনসিডার করো তো গ্যাসের ক্ষেত্রে যে পরিমাণ ভলিউম চেঞ্জ হবে সেম পরিমাণ প্রেসারও চেঞ্জ হয়। গ্যাসের মধ্যে গ্যাস লস পড়েছো তো, গ্যাস ল এর মধ্যে পড়েছো তোমাদের ভলিউম চেঞ্জটা পড়েছো তোমরা, আর প্রেসার চেঞ্জটাও পড়েছো। ভলিউম চেঞ্জ কি রকম ভাবে হচ্ছে চার্লস ল পড়েছো তোমরা, আর প্রেসার ল যেটা পড়েছো গ্যালুকাস ল ওইটাও পড়েছো। টেম্পারেচার চেঞ্জ করলে মানে হিট দিলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ভলিউমটা আর প্রেসারটা দুটোরই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বলো তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে পরিমাণ ভলিউম থাকে বা যে পরিমাণ প্রেসার থাকে তার 1/273 পার্টস, তার 1/273 পার্টস ভলিউম বলো বা প্রেসার বলো আইদার ইনক্রিজ করে যাবে অথবা ডিক্রিজ করে যাবে ফর ইচ ডিগ্রি রাইজ অর ফল অফ টেম্পারেচার। যে পরিমাণ আমাদের ভলিউমটা বাড়লো সেই পরিমাণ এখানে প্রেসারটাও বাড়ছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে প্রেসার চেঞ্জটাকে আমরা নেগলেক্ট করতে পারি না। ইন কেস অফ গ্যাস প্রেসার চেঞ্জটাকেও আমাদেরকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তাই জন্য আমাদেরকে গ্যাসের জন্য দুখানা কোএফিসিয়েন্ট পাওয়া হয় বা দুখানা স্পেসিফিক হিট পাওয়া হয়। একটা যখন ভলিউম কনস্ট্যান্ট রাখবো তখন প্রেসার চেঞ্জ হবে, একটা যখন প্রেসার চেঞ্জ কনস্ট্যান্ট রাখবে ভলিউম চেঞ্জ হবে, ঠিক আছে? তো ওই দুটো স্পেসিফিক হিট গুলো কি কি হচ্ছে বলো? এটা ধরলাম আমরা ফর গ্যাস। at constant প্রেসার যদি ধরো, at constant প্রেসার যদি ধরো তাহলে যে পরিমাণ হিট দিলাম তার ফর্মুলা হবে m cp into del T ধরে নাও, m cp del T। cp টা কি হচ্ছে? স্পেসিফিক হিট অফ আ গ্যাস at constant pressure। cp টা হচ্ছে কি বলো? of a gas at constant pressure। আর যদি আমরা at constant volume ধরি তাহলে del Q টা হবে
এম সিভি ডেল টি, এটা সিভিটা বলবো আমরা কি, স্পেসিফিক হিট অফ আ গ্যাস at constant, sorry v রয়েছে না, at constant volume, ভলিউম যখন কনস্ট্যান্ট থাকবে তখন সিভি হচ্ছে, আর যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন সিপি হচ্ছে, দুটো স্পেসিফিক হিট হলো। এর সাথে সাথে আরেকটা জিনিস পাই আমরা, তাকে আমরা বলি ক্যাপিটাল সিপি, which is called molar specific heat of a gas at constant pressure। আর এটা থাকবে ক্যাপিটাল সিভি, তাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট অফ আ গ্যাস এট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে মোলার স্পেসিফিক হিট আর স্পেসিফিক হিটের মধ্যে কি রিলেশন রইলো? স্পেসিফিক হিট মানে হচ্ছে ইউনিট মাস অফ এনি গ্যাস, বা থ্রিগেজ সিস্টেমে যদি বলো তাহলে 1 গ্রাম বলতে হবে। 1 গ্রাম অফ এনি গ্যাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি চেঞ্জ করতে চাও, তাহলে যে পরিমাণ হিটের দরকার হয় তাকেই আমরা বলি স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস। কনস্ট্যান্ট প্রেসারে থাকলে সিপি বলবে, কনস্ট্যান্ট ভলিউমে থাকলে সিভি বলবো আমরা। মানে ইউনিট মাস অফ এনি গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি চেঞ্জ করতে গেলে যে পরিমাণ হিটের দরকার হয় তাকেই আমরা বলি স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস, ঠিক আছে? কিন্তু মোলার স্পেসিফিক হিটের ক্ষেত্রে ইউনিট মাস না ধরে আমরা ইউনিট মোল ধরবো, ইউনিট মাস না ধরে আমরা ইউনিট মোল ধরবো। মানে 1 মোল অফ এনি গ্যাস যদি কনসিডার করো, তার টেম্পারেচার 1 ডিগ্রি চেঞ্জ করতে গেলে যে পরিমাণ হিটের দরকার হয় তাকে আমরা বলি মোলার স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস। 1 মোল অফ এনি গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি চেঞ্জ করতে গেলে যে পরিমাণ হিটের দরকার হবে তাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট। তাহলে মোলার মাস অফ এনি গ্যাসটা কি বলো? মোলার মাস অফ এনি গ্যাসটা কি? ক্যাপিটাল এম তো, এটাই তো মোলার মাস হচ্ছে, বা মোলার মাস বলো অথবা মলিকুলার ওয়েট বলো, যাই বলো তোমরা, তাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা যদি বলি ইউনিট মাস অফ এনি গ্যাস, ইউনিট মাস অফ এনি গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি যদি চেঞ্জ করি, তো যে পরিমাণ হিট লাগবে কনস্ট্যান্ট প্রেসারে থাকলে সিপি বলবো, কনস্ট্যান্ট ভলিউমে থাকলে সিভি বলবো। একটা স্মল লেটার হচ্ছে, একটা ক্যাপিটাল লেটার হচ্ছে, মনে রাখবে। স্মল সিপি স্পেসিফিক হিট হচ্ছে, ক্যাপিটাল সিপিটা কি হচ্ছে? এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। তাহলে যদি 1 ইউনিট মাসের 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করলে এই পরিমাণ যদি হিট লাগে, তাহলে ক্যাপিটাল এম গ্রাম যদি ধরি আমরা, ক্যাপিটাল এম গ্রাম, এটাকে কি বলবো? ক্যাপিটাল এম গ্রাম মানে কি? 1 মোল না? 1 মোলের মাসটাই তো গ্রাম মলিকুলার ওয়েট হয়। তো ক্যাপিটাল এম গ্রাম, 1 গ্রামের জন্য আমাদের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করলাম, এত পরিমাণ হিট লাগলো। তো ক্যাপিটাল এম গ্রামের টেম্পারেচার যদি 1 ডিগ্রি চেঞ্জ করি, কত হিট লাগবে? দিস ওয়ান। এই পুরো জিনিসটাকে তখন আমরা কি বলবো? ক্যাপিটাল সিপি। ক্যাপিটাল সিপি হলো m ইনটু স্মল সিপি, m ইনটু স্মল সিপি হলো, এটা এট কনস্ট্যান্ট প্রেসার হলো। সিমিলারলি এট কনস্ট্যান্ট ভলিউম যদি বলতাম আমরা, কি আসতো বলো তো? কোন সময় দেখবে অঙ্ক সলভ করার জন্য ক্যাপিটাল সিপি ইকুয়াল টু লেখা থাকে বা ক্যাপিটাল সিভি ইকুয়াল টু লেখা থাকে, ওখানে এটা বলা থাকবে না এটা মোলার স্পেসিফিক হিট হচ্ছে না শুধুমাত্র স্পেসিফিক হিট হচ্ছে। তাহলে ওইটা আমরা বুঝবো কি করে এটা ক্যাপিটাল দেওয়া রয়েছে না স্মল দেওয়া রয়েছে, স্পেসিফিক হিট দেওয়া রয়েছে না মোলার স্পেসিফিক হিট দেওয়া রয়েছে? তার জন্য কিন্তু তার ইউনিট দেখা হবে। ইউনিটের মধ্যে কি দেওয়া রয়েছে, যদি পার গ্রাম দেওয়া থাকে বা পার কিলোগ্রাম দেওয়া থাকে তাহলে এটা স্পেসিফিক হিট হলো। যদি পার মোল দেওয়া থাকে, পার মোল যদি দেওয়া থাকে, তার মানে এটা কি হলো? মোলার স্পেসিফিক হিট হলো। ঠিক আছে? তো পার মোল দেওয়া থাকার মানে হলো মোলার স্পেসিফিক হিট, আর পার গ্রাম বা পার কিলোগ্রাম যদি দেওয়া থাকে তার মানে ওটা স্মলার সিপি বা স্মলার সিবি হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা এখান থেকে দেখে আমরা বুঝবো। এবার এখান থেকে আমরা সিবির পাশে কি লিখেছেন? কোনটা বলো? এটা ওই ওর নিচে 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 কি লিখেছেন? এটা সিমিলারলি যেরকম ভাবে কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল সিপি সমান ক্যাপিটাল এম ইনটু স্মল সিপি পেলাম না, সিমিলারলি কনস্ট্যান্ট ভলিউম যদি ধরতাম তাহলে এটা ক্যাপিটাল সিভি সমান ক্যাপিটাল এম ইনটু স্মল সিভি আসতো, তাই না? এবার আমরা ইকুয়েশনটা যদি বানাই, at constant pressure আর at constant volume, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে আমাদের যে কোনো মাসের জন্য যে অ্যামাউন্ট অফ হিট যদি বার করতে বলি, ফর্মুলা কি ইউজ করব? m cp del t, m cp del t, তাই না? আর কনস্ট্যান্ট ভলিউমে যদি থাকতো
তাহলে ডেল কিউ সমান হচ্ছে এম সিবি ডেল টি। বাট যদি আমরা 1 মোল অফ এনি গ্যাস কনসিডার করি, ফর 1 মোল অফ আ গ্যাস, এই মাসটাকে তখন কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলো? ক্যাপিটাল এম স্মল সিপি ডেল টি। আর এখানে যদি ধরো তাহলে ক্যাপিটাল এম স্মল সিবি ডেল টি। এবার বলো ক্যাপিটাল এম ইনটু স্মল সিপি টাকে কি বলবো আমরা? এটাকে তাহলে ডেল কিউ সমান চলে আসবে আমাদের ক্যাপিটাল সিপি ইনটু ডেল টি। এখানেও চলে আসবে ক্যাপিটাল সিবি ইনটু ডেল টি। জেনারেলি যে অঙ্কগুলো আমাদেরকে দেওয়া থাকে ওইখানে মাস এই গ্যাসের যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে ওটা মাসের দেওয়া থাকে না। জেনারেলি অ্যামাউন্ট অফ গ্যাসটা নাম্বার অফ মোলস এর মধ্যে দেওয়া থাকে। 1 মোল, 2 মোল, 3 মোল, 5 মোল এরকম ভাবে দেওয়া থাকে। তাহলে n নাম্বার অফ মোলস যদি দেওয়া থাকে, এটা তো 1 মোলের জন্য হলো না, তাহলে n নাম্বার অফ মোলস এর জন্য কি হবে? n সিপি ডেল টি লিখবো। আর কনস্ট্যান্ট ভলিউমে থাকলে n সিবি ডেল টি লিখবো। এটা হচ্ছে কিসের জন্য? ফর n নাম্বার অফ মোলস। আমাদের ফাইনাল ফর্মুলাটা এলো গ্যাসের মধ্যে যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে, স্যার স্মল এমটা কি? ওই ডিকিউ ইজ ইকুয়াল টু যে কোনো মাসের জন্য আমার ফর্মুলাটা কি? সলিড বা লিকুইডের জন্য হিট লস বা হিট গেইনের ফর্মুলা তো পড়েছো থার্মাল এক্সপানশনের মধ্যে। কি ছিল? ms ডেল টি, এটা পড়েছিলে তো। m টা ছিল মাস, s টা ছিল স্পেসিফিক হিট। গ্যাসের ক্ষেত্রে মাসটা তো ওইরকমই থাকলো, কিন্তু স্পেসিফিক হিটটাকে, সলিডের ক্ষেত্রেও স্পেসিফিক হিটটাকে কোনো কোনো জায়গায় s এর জায়গায় c দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে আমরা c দিয়ে ডিনোট করলাম। যেহেতু এখানে দুখানা স্পেসিফিক হিট পাচ্ছি গ্যাসের জন্য, একটাকে সিপি বলছি, একটাকে সিভি বলছি। কনস্ট্যান্ট প্রেসার থাকলে সিপি হবে, কনস্ট্যান্ট ভলিউম থাকলে সিভি হবে। বাট গ্যাসের জেনারেলি আমাদের মাস বলতে গেলে মাস দেওয়া থাকে না, তার অ্যামাউন্ট অফ গ্যাস বলতে গেলে আমাদেরকে নাম্বার অফ মোলস দেওয়া থাকে। তাহলে নাম্বার অফ মোলস যদি দেওয়া থাকে তখন হিটের ফর্মুলাটা কি ইউজ করব আমরা? নাম্বার অফ মোলস এর টার্মসে যদি বলি তাহলে n সিপি ডেল টি লেখা হবে কনস্ট্যান্ট প্রেসারে, আর n সিভি ডেল টি লেখা হবে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে। ঠিক আছে? n সিপি ডেল টি, n সিভি ডেল টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউমের মধ্যে। বুঝা গেল? এবার এখান থেকে তোমাদেরকে কখনো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি? সিপি সিভি এখানে জানা গেল। সিপি আর সিভির মধ্যে রিলেশন রয়েছে। কি রিলেশন রয়েছে বলো তো? সিপি মাইনাস সিভি হলো গামা। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর আর সিপি বাই সিভিটা হয় গামা, আর সিপি মাইনাস সিভিটা হচ্ছে আর। আর কি কি বলবো আমরা? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা মোলার গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা মোলার গ্যাস কনস্ট্যান্ট। কেমিস্ট্রিতে এর অনেকগুলো মান রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা এখানে দুটোই মান নিয়ে চলবো। ওই দুটো মান লিখে রাখো। যদি হিটটাকে ক্যালোরিতে মেজারমেন্ট করো তখন তার মান কি হবে, আর হিটটাকে যদি আমরা জুলে মেজারমেন্ট করি তখন মান কি হবে। এখানে মানটা লিখে রাখো। আর এর মান হচ্ছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। সিজিএস সিস্টেমে লিখে রাখো আর এর মান 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2 ক্যালোরি পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড, পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা লিখো ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এই মানটা ডাইরেক্ট আমাদের দেওয়া থাকুক না দেওয়া থাকুক, দরকার হলে যেখানে দরকার হবে ডাইরেক্ট ইউজ করব আমরা। সিজিএস সিস্টেম মানে হিটটা যদি ক্যালোরিতে দেওয়া থাকে তাহলে আর এর মানটা বসাবো কত? 2। ইউনিটটা হলো ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর যদি হিট জুলে দেওয়া থাকে, যদি হিট জুলে দেওয়া থাকে তাহলে তার মানটা লিখে রাখো 8.31 হবে। 8.3 বা 8.31 লিখে রাখো। 8.31 দিয়ে তো খুব বেশি লাভ হবে না, আমরা 8.3 দিয়েই চলবো। সেটাই ধরে আমরা দেখব কতটা আমাদের आंसर আসছে। তাহলে 8.3 লেখো। 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এমটিএস সিস্টেমে এর মান চলে আসবে 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে? এর মানটা মনে রাখবে, এটা মানটা নিয়ে চলবো আমরা। এবার দেখো স্যার আপনি ডিগ্রি সেন্টিগ্রেড বলেন। কি হলো বলো? স্যার একবার ডিগ্রি সেন্টিগ্রেড আবার কেলভিন বলেন। সিজিএস সিস্টেমে ডিগ্রি সেন্টিগ্রেড ছিল।
আর এমকেএস এর ক্ষেত্রে কত আসবে? পার কেলভিন চলে আসবে। পার ডিগ্রি সেন্টিগ্রেড পার কেলভিন দুটোরই মানে সেম হয়। পার মানে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াও, ডিফারেন্স অফ টেম্পারেচার, এটা তো 1 ডিগ্রি বাড়ানো হয়েছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়াও বা 1 ডিগ্রি কেলভিনে বাড়াও, দুটোরই মান সেম হয়। যদি আমি বলি, ধরো আমি বলি যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা 16 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিলাম, তো টেম্পারেচার বাড়লো কত বলো তো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা বলবে না স্যার আমরা এটা ক্যাপিটাল টি এর মধ্যে বার করব। ক্যাপিটাল টি এর মধ্যে বার করব, ক্যাপিটাল টি মানে কেলভিনে বার করব। তো কেলভিনে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লো সেটাও বাড়িয়ে দেখে নাও, কত আসছে বলো? 1 কেলভিন। 1 কেলভিন আসবে। তাই জন্য পার ডিগ্রি সেন্টিগ্রেড বলো বা পার কেলভিন বলো, একই মানে হয়। টেম্পারেচার ডিফারেন্স যদি কোথাও চলে আসে তাহলে মনে রাখবে টেম্পারেচার ডিফারেন্সের ক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড থাকুক বা কেলভিনে থাকুক দুটোরই মানে সেম হয়। ঠিক আছে? তাহলে আর এর দুটো মান ক্যালোরিতে থাকলে 2 বসাবো, আর যদি জুলে থাকে তাহলে 8.3 বসাবো। ক্লিয়ার হলো? সিপি বাই সিপিটা কি বললেন? ওটা তো গামা, ওটা পরে আসবে, ওটা যখন আসবে তখন তার মানগুলো বলবো আমি, তোমরা ওখানে চিন্তা করো না। এখানে সিপি মাইনাস সিবির মানটা মনে রাখো, এটা দরকার হবে। এবার দেখি আমরা একটা আরো রিলেশন এখান থেকে অঙ্ক দিয়ে দেয়, আরেকটা রিলেশন রয়েছে। জেনারেলি ওই রিলেশনটা তোমাদেরকে হিট ট্রান্সফারের মধ্যে দিয়ে দেয়, কিন্তু ওটা পড়েছো কিনা জানি না। মেকানিক্যাল এনার্জি যদি হিট এনার্জিতে কনভার্ট হয় তার অঙ্কগুলো করেছো? জলপ্রপাতের অঙ্ক তো। হ্যাঁ হ্যাঁ স্যার। 30% কাইনেটিক এনার্জি হিট এনার্জির মধ্যে কনভার্ট হয়ে গেল, টেম্পারেচারটা কত বাড়লো, এই ধরনের অঙ্কগুলো করা হয়েছে। হিটের গুলো হয়নি স্যার, হিটটা বাকি। কিছু কোনো হাইট থেকে যদি আমরা আইসকে ছেড়ে দিই তো পড়ার পর কি হবে? কমপ্লিটলি মেল্ট করে যাবে। কত হাইট থেকে ছাড়া হলো? যদি থার্মাল ফিজিক্স বাকি আছে। না স্যার হয়নি। থার্মাল ফিজিক্স হয়নি এখনো। থার্মাল ফিজিক্স হয়নি স্যার। চলো ওই অঙ্কগুলো দেখে নাও।
দেখো জুলস লটা এটা রয়েছে, জুলস লোর উপরেই বেস করে আমাদের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটা হচ্ছে, মোর অর লেস দুটোই সেম। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটা কি হচ্ছে, there is the equivalence relation between the thermal energy and mechanical energy, heat energy আর mechanical energy মধ্যে একটা রিলেশন রয়েছে। কি রিলেশন রয়েছে? they are directly proportional to each other। যখনই কখনো মেকানিক্যাল ওয়ার্ক ডান করা হবে, হিট প্রডিউস হবে, আর হিট দিলে মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে। তো মেকানিক্যাল এনার্জি আর হিট এনার্জির মধ্যে একটা রিলেশন রয়েছে। কি রকম ভাবে রয়েছে? they are directly proportional to each other। ফর এক্সাম্পল ধরো আমরা এই রাবিংটা করলাম, ঠান্ডার সময় তো খুব বেশি করো তোমরা, এরকম রাব করলাম, রাব করলে কি হয়? আর তারও ঠান্ডা হয়ে যায়, কি হয় বলো? গরম হয়ে যায়। গরম হয়ে যায় স্যার। গরম হয়ে যায় স্যার। গরম হওয়ার পর এর মধ্যে থেকে রুটি ফুটি সব বানানো হয় এখান থেকেই, হ্যাঁ স্যার, রান্না ফান্না সব এখানে করে নিয়ে হয়। না, সব হাতে। তাহলে এখানে আমরা কি করছি? we are doing some mechanical work, তাই না? তো এই মেকানিক্যাল এনার্জিটা কার মধ্যে চেঞ্জ হচ্ছে? হিট এনার্জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। মেকানিক্যাল এনার্জি হিট এনার্জির মধ্যে চেঞ্জ হবে, হিট এনার্জি দিলে মেকানিক্যাল কাজ, মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে। ঠিক আছে? তাহলে হিট এনার্জি আর মেকানিক্যাল এনার্জির মধ্যে একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে। কি রয়েছে বলো? they are directly proportional to each other। যত বেশি রাব করব তত বেশি গরম হবে, তাই না? তাহলে যত বেশি মেকানিক্যাল কাজ, মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে, তত বেশি হিট উৎপন্ন হবে। তাহলে এরা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে এখান থেকে ভেরিয়েশন সাইন ছড়ালে একটা কনস্ট্যান্ট আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড জুলস কনস্ট্যান্ট। তার মানে আমরা জানি কত? 4.2 জুল পার ক্যালোরি। এটা কখন ইউজ করব? এটা ওই সময় ইউজ করব যখন এইচটা ক্যালোরিতে দেওয়া থাকে। ক্যালোরিতে যদি দেওয়া থাকে, লেফট হ্যান্ড সাইড যদি ধরো ডাব্লিউটা আমরা বার করলাম জুলে, রাইট হ্যান্ড সাইড ধরো তোমাদেরকে এইচটা বার করলাম আমরা ক্যালোরিতে, তাহলে এদিকে জুল এদিকে ক্যালোরি, ইউনিট তো সমান হয়নি। তাহলে ক্যালোরিটাকে জুলে চেঞ্জ করতে হবে। জুলে যদি চেঞ্জ করি তাহলে কি করব? 4.2 দিয়ে গুণ করে দিব। তো 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল হয়। 4.2 দিয়ে গুণ করলে এটা জুলে কনভার্ট হলো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। কিন্তু যদি আমরা এইচটাকে আগে থেকেই জুলে ক্যালকুলেট করি, তাহলে কনভার্সনের কোনো দরকার রয়েছে? কোনো দরকার নেই। বাঁ দিকেও জুল, ডান দিকেও জুল, তখন জে এর জায়গায় কি বসিয়ে দিব? আমরা 1 বসিয়ে দিব। তাহলে আমরা বেশিরভাগ চেষ্টা করব হিটটাকে জুলেই ক্যালকুলেট করি। জুলে ক্যালকুলেট করলে আমাদের ঝামেলা হয় না। এক জায়গায় আমরা ঝামেলায় গিয়ে ফেঁসে যাই, সেখানে আনসার মিলাতে পারি না। কোথায় মিলাতে পারি না সেটাও বলছি, খানিকক্ষণে বলছি তোমাদেরকে। তাহলে এইদিকে মনে রাখবে, এটা হলো তোমাদের কোন এনার্জিটা? মেকানিক্যাল এনার্জি। এখানে হচ্ছে হিট এনার্জি। মেকানিক্যাল এনার্জি দু ধরনের রয়েছে, কাইনেটিক, পোটেনশিয়াল। কাইনেটিক হচ্ছে হাফ এম ভি স্কয়ার, পোটেনশিয়াল হচ্ছে mgh। এবার এখান থেকে তোমাদেরকে যদি বলে টোটাল কাইনেটিক এনার্জি হিটে কনভার্ট হলো বা টোটাল পোটেনশিয়াল এনার্জি হিটে কনভার্ট হলো, তো w জায়গায় কাইনেটিক এনার্জির ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার বসাবে, পোটেনশিয়াল এনার্জির জায়গায় mgh বসাবে। যে এনার্জিটা হিটে চেঞ্জ হচ্ছে ওই এনার্জিটা এখানে বসাতে হবে, তাই না? বাট কোনো জায়গায় দেখবে বলা থাকবে কোশ্চেনের মধ্যে যে শুধুমাত্র 70% কাইনেটিক এনার্জিটাই হিটের মধ্যে চেঞ্জ হতে পারলো, বাকি অন্য কোনো ফর্মে চেঞ্জ হয়ে গেছে। লাইট এনার্জি প্রডিউস হলো, সাউন্ড এনার্জি প্রডিউস হলো, ওই সব এনার্জির মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। আলটিমেটলি পড়ে থাকলো শুধু 70%, ওইটা হলো হিটের মধ্যে কনভার্ট হলো, বা 50% হিটের মধ্যে কনভার্ট হলো। তো মনে রাখবে এই ডাব্লিউর জায়গায় শুধুমাত্র ওই মেকানিক্যাল এনার্জিটাই বসাতে হবে যেটা হিটের মধ্যে কনভার্ট হলো, পুরোটা বসাবে না। যদি কোশ্চেনে দেওয়া থাকে 70% of kinetic energy is converted to heat, তো এখানে আমরা শুধুমাত্র 70% of kinetic এনার্জিটা লিখব, বা 80% of potential energy is converted to heat, তাহলে এখানে 80% of potential এনার্জিটাই লেখা হবে। ঠিক আছে? তাহলে এখানে মেকানিক্যাল এনার্জি বলতে গেলে W ক্ষেত্রে আমরা দু ধরনের এনার্জি পাবো, একটা পাবো আমরা কাইনেটিক, একটা পাচ্ছি পোটেনশিয়াল। যদি কখনো দেওয়া থাকে যে n% বা 80%, 30%, 60% যেটা হিটে কনভার্ট হলো, ওইটাই এখানে w জায়গায় বসাবো। তো লিখবে কি আমরা? ধরো x% চেঞ্জ হলো, x% অফ কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? h। h এর জায়গায় কি লিখতে পারি আমরা? h এর জায়গায় আবার দুটো ফর্মুলা হবে। দুটো ফর্মুলা কি কি হবে? h এর জন্য দুটো ফর্মুলা ইউজ করব আমরা। একটা ইউজ করতে পারি আমরা ms del t, আর একটা ইউজ করতে পারি ml। কখন কোনটা ইউজ করা হবে এটাও কন্ডিশন দেওয়া থাকবে। যদি টেম্পারেচার চেঞ্জ হয় তখন কি ইউজ করা হয় বলো? mst। কিন্তু যখন স্টেট চেঞ্জ হবে ml ml ইউজ করব। তাহলে কোশ্চেনের মধ্যে এটা দেখে আমাদেরকে বুঝতে হবে ওখানে
টেম্পারেচার চেঞ্জ হলো না স্টেট চেঞ্জ হলো। যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এমএসটি ইউজ করবে, যদি স্টেট চেঞ্জ হয় তখন এমএল ইউজ করব। কোন কোন সময় কোশ্চেনের মধ্যে দেখবে দুটোই একসঙ্গে হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হলো আর একসঙ্গে বলতে একসঙ্গে হবে না, কোশ্চেনের মধ্যে হবে যে টেম্পারেচার প্রথম চেঞ্জ হলো তারপরে স্টেট চেঞ্জ হলো, বা প্রথমে স্টেট চেঞ্জ হলো তারপর টেম্পারেচার চেঞ্জ হলো, এই ধরনের কোশ্চেন দেওয়া থাকতে পারে। তখন আমরা দুটোকেই ইউজ করতে হবে, এমএল স্টেট দিয়েও ইউজ করব, এমএলটাও ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে স্টেট চেঞ্জ হচ্ছে না টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার অনুযায়ী আমরা এইচ এর সমান বসাবো। আর এখানে টোটাল কাইনেটিক এনার্জি যদি বলে তাহলে এটা 100% হয়ে যাবে, এখানে পার্সেন্টেজটা বাদ চলে যাবে, 100/100 x% থাকার মানে কি x/100 হচ্ছে, 100% থাকার মানে 100/100 বাদ চলে গেল, শুধু হাফ mv স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এস টা লিখবো আমরা। ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে ওই রকম ভাবে যদি বলে x% অফ potential energy mgh converted to heat, তাহলে x এর মান 30%, 20%, 50%, 80%, 90% যাই থাকুক এখানে বসাবো, তারপর এখান থেকে সলভ করব। আর h এর জায়গা এখানেও আবার টেম্পারেচার চেঞ্জ হলো না স্টেট চেঞ্জ হলো তার অনুযায়ী বসাতে হবে। টেম্পারেচার চেঞ্জ হলে ms ∆t বসাবে, স্টেট চেঞ্জ হলে ml বসাবো, বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন গুলো করব। ঠিক আছে, এইবার প্রবলেমটা কোথায় হয় দেখো, ধর আমাদেরকে টেম্পারেচার চেঞ্জ হলো, টেম্পারেচার চেঞ্জ কত হলো বার করতে বলবো। ফর এক্সাম্পল এটাই ধরো তোমরা ms ∆t, আমাদেরকে বলে দিল যে উপর থেকে একটা মাস আমরা উপর থেকে পড়িয়ে দিলাম, ছেড়ে দিলাম, কত হাইট থেকে হাইট দেওয়া রইলো, পড়লো, পড়ার পর 50% কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু হিট, ওই হিটটা বডিটা অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পর কি হলো তার টেম্পারেচার খানিকটুকু বেড়ে গেল, কতটা টেম্পারেচার বাড়লো বার করো, কতটা টেম্পারেচার বাড়লো বার করো। তো বার করার সময় কি ঘটনাটা ঘটে দেখো এবার, 50% এখানে বসাবো আমরা। ঠিক আছে, এখানে লিখবো আমরা কত বলো 50% অফ mgh মানে 50/100 mgh, h এর মান দিয়ে দিল কত 10 মিটার, 20 মিটার, 50 মিটার, যে কোনো একটা মান দিল, এখানে বসালাম 10, 20, 30 মিটার যাই বসালাম, g এর মান বসালাম, m যে মাসটা উপর থেকে পড়লো ওইটাই তো হিট গেইন করলো, দুই ধার থেকে m টা কি করলাম আমরা ক্যান্সেল হয়ে গেল, বাদ দিলাম। ঠিক আছে, এবার তোমরা যদি বলো স্যার আমরা এখানে h টা মিটারে বসাচ্ছি, g এর মান 10 বসাচ্ছি, তবে এমকে সিস্টেমে লেফট হ্যান্ড সাইডে কি চলে আসবে জুল, জুল। আর রাইট হ্যান্ড সাইডে ডিগ্রি সেন্টিগ্রেডে বসালাম, স্পেসিফিক হিট সিজিএস সিস্টেমে দেওয়া থাকলো, এটা কি এলো ক্যালোরি, ক্যালোরি ডান দিকে, বাম দিকে ক্যালোরি। কি করতে হবে তখন 4.2 দিয়ে গুণ করতে হবে। 4.2 দিয়ে 4.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ধরো এখানে এলো তোমাদের x/100 ইনটু mgh, এটাকে আমরা 4.2 দিয়ে গুণ করলাম ms ∆t, তাই না? তাহলে এই m টা তো ক্যান্সেল হয়ে গেছে, mm টা তো ক্যান্সেল হয়ে গেছে, দুদিকে ইউনিটটা মিলে গিয়েছে না, এদিকে আসবে আমাদের কি ক্যালোরি, 4.2 দিয়ে গুণ করলাম হয়ে গেছে জুল, আর এদিকেও রয়েছে জুল, তাই না? তাহলে দুদিকে ইউনিটটা মিলে গিয়েছে, এবার ক্যালকুলেট করব, ∆tটা বার করতে বলেছে, সমানগুলো বসাও, ∆t পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর যখন আনসার খুঁজবে আনসার মিলাতে পারবে না, কেন মিলাতে পারবে না? কেলভিন ঘটনাটা ঘটলো কি, ঘটনা ঘটেনি, এখানে দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না স্যার, কি হয়েছে এইটা ভুলে ফেঁসে কেলভিন যাচ্ছে। দেখো ওটা জুলে আছে। ফাঁসে, কোথায় ফাঁসে ছেলেটা এইটা দেখো, ফেঁসে যাই আমরা কোথায়, ফেঁসে যাই আমরা এইখানটায়। এই ইউনিটটা কত এসেছিল বলো তো, ms ∆t ইউনিটটা কত এসেছিল ক্যালোরি, ক্যালোরিতে যদি আসে তাহলে ∆t হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, s স্পেসিফিক হিট হচ্ছে সিজিএস সিস্টেমে, মাস কিসে রয়েছে গ্রামে না কিলোগ্রামে, গ্রামে। এখানে মাস রইলো গ্রামে, আর এখানে জুল পেতে গেলে মাস কিসে রয়েছে কিলোগ্রাম। তো কিলোগ্রাম আর গ্রামটাকে আমরা কেটে দিচ্ছি, ঠিক করছি কি না স্যার, গন্ডগোল হয়ে যাচ্ছে। এই গন্ডগোল থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হয়, চেঞ্জ ইন টেম্পারেচার যেটা বার করবে, চেঞ্জ ইন টেম্পারেচার এখনই বললাম তোমাদেরকে ডিগ্রি সেন্টিগ্রেডে বার করো বা কেলভিনে বার করো, সেম আনসার পাই আমরা। চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে বার করো বা কেলভিনে বার করো, সেম আনসার পাবো। তাহলে আমাদেরকে করতে কি হবে,
এইটাকে আমাকে চেঞ্জ করার কোনো ব্যাপার নয়। যদি মাসটা ক্যান্সেল করতে চাইছি, তো আমরা আগে থেকেই একে কিসে রাখি, জুলে রাখি। এটাও জুলে থাকুক, তাহলে এটা কিলোগ্রাম ক্যান্সেল হয়ে গেল, ঝামেলা মিটে যাবে। বুঝা গেল? ক্লিয়ার হলো কিনা বলো আগে? তাহলে এইটাকেও আমরা রাখবো কিলোগ্রামে, এটাকেও রাখবো কিলোগ্রামে। ইন দ্যাট কেস স্পেসিফিক হিট যেটা দেওয়া থাকবে সিজিএস সিস্টেমে, ওইটা কি আমাকে সিজিএস সিস্টেমে বসাতে হবে? না স্যার, এসআই কনভার্ট করতে। এসআই তে চেঞ্জ। এইবার বলো সিজিএস সিস্টেম থেকে এসআই তে স্পেসিফিক হিটটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হয়? রিলেশন রয়েছে, কিছু রিলেশন পড়েছো? সিজিএস সিস্টেম থেকে যদি এসআই তে আমরা চেঞ্জ করি, কত দিয়ে? 1000 দিয়ে গুণ করা হয়। ডেনসিটি যদি সিজিএস সিস্টেমে দেওয়া থাকে, তাকে যদি এমকে সিস্টেমে আমরা চেঞ্জ করি 1000 দিয়ে গুণ করব। ওয়াটারের ডেনসিটি সিজিএস সিস্টেমে 1 হচ্ছে, বাট এমকে সিস্টেমে কত হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। ওয়াটারের স্পেসিফিক হিট সিজিএস সিস্টেমে কত? স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন সিজিএস সিস্টেম কত বলো? 1। কিন্তু যদি আমরা বলি এমকে সিস্টেমে তার স্পেসিফিক হিট কত, তখন কি বলো? 1000 বলো। ওয়াটারের স্পেসিফিক হিট এমকে সিস্টেমে 1000 বলো। না স্যার, 4200। 4200। তাহলে স্পেসিফিক হিটে চেঞ্জ করতে গেলে সিজিএস থেকে এমকে সে 1000 দিয়ে গুণ করতে হয় না, 4200 দিয়ে গুণ করতে হয়। এখানেই মার খেয়ে যাই আমরা। যদি স্পেসিফিক হিটটা এমকে সিস্টেমে আগে থেকে দেওয়া থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই। যদি সিজিএস সিস্টেমে দেওয়া থাকে তাহলে তাকে এমকে সিস্টেমে পুট করার আগে এমকে সিস্টেমে চেঞ্জ করে নিব। চেঞ্জ করব কি করে? তাকে 4200 দিয়ে গুণ করে দিব। ক্লিয়ার হলো? স্যার একটা প্রবলেম হয়নি, এখন হয়নি স্যার। হবে কোশ্চেন করলে হবে। কোশ্চেনটা দিচ্ছি এখন। হ্যালো স্যার, বলো। বলছিলাম যে যেগুলো হচ্ছে সব কটা এসআই কনভার্ট করে নিচ্ছি, তাহলে তো 4.2 করার তো কোনো দরকার নেই তাহলে। তখন 4.2 এর দরকার নেই, লিখবো কেন এটা? সেজন্যই তো বললাম দুদিকে যদি জুল থাকবে তখন জে এর জায়গায় কি বসাতে হয়? 1 বসাবো, তারপরে জোর করে নিয়ে আসবে ওকে। আচ্ছা, 4.2 করলেও তো উত্তর মিলবে না বলছেন, মানে এমটা তো হচ্ছে আলাদা বলে। আমার এখানে 4.2 যদি গুণ করি তাহলে এই দিকের পুরো ইউনিটটা আমরা বললাম কি জুলে চেঞ্জ করে দিয়েছি, এটাও জুলে চেঞ্জ করে দিয়েছি, আনসারটা তো মিলে যাবে। কিন্তু ভুল হচ্ছিল কোথায়? এখানে মাসটা যেটা কেটে দিচ্ছে এটা গ্রামে ছিল, এটা কিলোগ্রামে ছিল। কেটে দিব কেন? তাই জন্য আমরা কি করলাম, এবার এইটাকে সরিয়ে দিব, এটাকে রাখবো না, এই মাসটা কিলোগ্রামে রইলো, এটাও কিলোগ্রামে রইলো, ক্যান্সেল করে দিলাম। তারপর এদিকেও জুল আসবে, এদিকেও জুল আসবে। প্রবলেমটা কোথায়? এস টেম্পারেচার ডিফারেন্সে প্রবলেম হয় না, ওইটা ডিগ্রি সেন্টিগ্রেডে রাখো বা কেলভিনে রাখো, একই ব্যাপার আসবে। এস এর প্রবলেম আসবে, এসটা হচ্ছে স্পেসিফিক হিট। তো তাকে আমরা কি করে নিব? এমকে সে চেঞ্জ করে নিব, তাহলে ঝামেলা মিটে গেল। চেঞ্জ করার জন্য কি, যদি এমকে সে দেওয়াই থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, না দেওয়া থাকলে 4200 দিয়ে গুণ করবে। স্যার রাইট হ্যান্ডে 4200 দ্বারা গুণ করলে সেম হয়ে যাবে। হ্যাঁ, স্পেসিফিক হিট যদি সিজিএস সিস্টেমে দেওয়া থাকে তাহলে আমরা সিজিএস এ তো বসাতে পারবো না, আমাকে তো এমকেএস এ বসাতে হবে। তো চেঞ্জ তো করতে হবে। তো চেঞ্জ করার জন্য কি করব? ধরো ওয়াটার দিল, ওয়াটার স্পেসিফিক হিট হচ্ছে 1, তাহলে এখানে কি 1 বসিয়ে দিব না, তখন তো 4200 বসাতে হবে। ওকে স্যার, ঠিক আছে।
দেখো যেরকম একটা কোশ্চেন দেওয়া রইল এখানে, a lead bullet penetrates into a solid object and melts, assuming that 25% of its kinetic energy was used to heat it. 25% একটা লিড বুলেট এলো, ধরো একটা মেটাল সারফেস রয়েছে, লিড বুলেট এখান থেকে এলো উইথ ভেলোসিটি v, এর মধ্যে ঢুকলো, এখানে এসে থেমে গেল। A lead bullet penetrates into a solid object and melts, assuming that 25% of its kinetic energy is used to heat it. Calculate the initial speed of the bullet if the initial temperature of the bullet is 27 degrees centigrade. Melting point, এটা হচ্ছে লিড বুলেট, ধরে নাও লিড বুলেট যাচ্ছে with velocity v at 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এসে এই মেটাল সারফেসটাকে হিট করলো, হিট করার পর তার ভিতরে গিয়ে স্টপ করে গেল, তারপর স্টপ করে গেলে কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে, লস্ট হচ্ছে, and that kinetic energy is converted to heat energy. হিট এনার্জি কে অ্যাবজর্ব করবে, মেটাল সারফেসটাও অ্যাবজর্ব করবে, বুলেটটাও অ্যাবজর্ব করবে। তো বুলেটটা শুধুমাত্র 25% নিতে পারলো, 25% নেওয়ার পর ওটা মেল্ট করে গেল। যদি মেল্ট করে যায় তাহলে এই টেম্পারেচারে তো অবশ্যই মেল্ট করবে না, তার মেল্টিং পয়েন্টটা দেওয়া থাকবে, তার মেল্টিং পয়েন্টটা হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি মেল্ট করার কথা আসে তাহলে এখানে দুটোই জিনিস আমাদেরকে লাগবে, কি কি লাগবে বলো, একটা স্পেসিফিক হিট লাগবে, একটা ল্যাটেন্ট হিট লাগবে। টেম্পারেচার চেঞ্জ করলে স্পেসিফিক হিট লাগে, এই স্পেসিফিক হিটটা দিয়ে দিল কত, স্পেসিফিক হিট অফ দ্য লিড দেওয়া রইল 125 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, মানে ঝামেলা নেই, আগে থেকে এমকে সিস্টেমে দেওয়া রয়েছে, তাই না? আর ল্যাটেন্ট হিটটা হচ্ছে, ল্যাটেন্ট হিটের মান দেওয়া রইল 2.5 into 10 to the power 4 জুল পার কেজি, 2.5 into 10 to the power 4 জুল পার কেজি, এটাও দেওয়া রইল। তাহলে বলো তো কি ভেলোসিটি দিয়ে আসছিল, the initial velocity-টা কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, কি করে বার করব, এলো এসে ধাক্কা মারলো, কাইনেটিক এনার্জি ইজ লস্ট, ওই কাইনেটিক এনার্জিটা তো হিটে কনভার্ট হয়েছে, কতটা হিট অ্যাবজর্ব করতে পেরেছে বুলেট অ্যাবজর্বস only 25% of heat is absorbed by bullet, তাহলে কি করবে বলো, 25% of half mv স্কয়ার লিখতে হবে এখানে, সেটাই তো হিটে কনভার্ট হবে, তাই না? তো এখানে লিখবো আমরা কি বলো, 25% of half mv স্কয়ার ইকুয়াল টু হিটে যেটা কনভার্ট হলো, কত পরিমাণ হিট পেল, হিটের ফর্মুলাটা লিখো, কি লিখবো আমরা, এই টেম্পারেচারে রয়েছে, এখানে মেল্ট করবে কি না, মেল্ট করতে গেলে কোথায় যেতে হবে, 27 থেকে 327 এ যেতে গেলে টেম্পারেচারটা বাড়ছে, তো হিট গেইন যেটা করলো তার জন্য কোন ফর্মুলাটা লিখবো আমরা, ms ডেল্টা লিখবো না ml লিখবো, ms ডেল্টা, ms
ডেল টি। ওইখানে যাবার পর এবার মেল্ট করে গেল, মেল্ট হয়ে যাওয়ার জন্য কোন ফর্মুলাটা ইউজ করব? ml ml, দুটো ইউজ করা হলো না? এবার দেখো যে বুলেটটা হিট লস করেছিল ওইটাই মেল্ট করে যাচ্ছে, ওইটাই হিট গেইন করছে, তাই দুদিকে মাস সেম রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হতে গেলে এই অঙ্কটাই এবার কোনো সময় স্পেসিফিক হিট গুলো বা ল্যাটেন্ট হিট গুলো সিজিএস সিস্টেমে দিয়ে দেয়, তখন ঝামেলায় পড়ে যাই আমরা। সিজিএস সিস্টেমে দিয়ে দিলে তাকে আমাকে এমকেএস সিস্টেমে চেঞ্জ করে নিতে হয়। তো সিজিএস থেকে এমকেএস এ চেঞ্জ করার নিয়মটা কি হচ্ছে মনে রাখবে, 4200 দিয়ে গুণ করে দিব, আইদার স্পেসিফিক হিট থাকুক অথবা ল্যাটেন্ট হিট থাকুক, দুটোকেই সিজিএস থেকে এমকেএস এ চেঞ্জ করার জন্য 4200 দিয়ে গুণ করা হয়। দুটোকেই সিজিএস থেকে এমকেএস এ চেঞ্জ করার জন্য 4200 দিয়ে গুণ করা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এখানে আগে থেকে এমকেএস এ দেওয়া রয়েছে, কোনো দরকার নেই গুণ চেঞ্জ করার, যেটা দেওয়া রয়েছে ওইটাই বসাবো। মানে ওইদিকেও মাস কিলোগ্রামে রয়েছে, এখানেও মাস কিলোগ্রামে রয়েছে, দুধার থেকে ক্যান্সেল হবে কি হবে না? এটা 25% মানে কত? 1/4, এখানে রইলো হাফ এম ভি স্কয়ার, এখান থেকে এম টা কমন নিয়ে নাও, তাহলে s ইনটু ডেল টি থাকলো প্লাস এল থাকলো, এম এম টা ক্যান্সেল হলো, ভি স্কয়ার এর মান বলো কত হবে? এখানে 8 চলে এসেছে, এবার মানগুলো বসাও। s এর জায়গায় কি লিখবো আমরা? s কত? এটা হচ্ছে s, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট, তো s এর মান কত দেওয়া রইলো? 125। ডেল টি বলো, ডেল টি টেম্পারেচার চেঞ্জ কত হলো? 300 টেম্পারেচার ক্ষেত্রে বলবে না স্যার এটা তো ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া রয়েছে, তো কিন্তু এখানে আমরা টেম্পারেচার ডিফারেন্সটা বসাচ্ছি। টেম্পারেচার ডিফারেন্সটা মনে রাখবে কেলভিনে থাকুক বা ডিগ্রি সেন্টিগ্রেডে থাকুক কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে এবার লিখলাম আমরা এল এর মান, এলটা কত ছিল? 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4। যদি এখান থেকে আমরা 10 টু দি পাওয়ার 4 জোর করে কমন নিয়ে নিই, 10 টু দি পাওয়ার 4 জোর করে কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে বলো তো ভিতরে? 10 টু দি পাওয়ার 2 এইখান থেকে, 10 টু দি পাওয়ার 2 এইখান থেকে 10 টু দি পাওয়ার 4 হলো, তাকে কমন নিয়ে বার করে নিলাম, তাহলে 1.25 কে 3 দিয়ে গুণ করতে হবে, কত পাবো? 3.75। 3.75 এর মধ্যে 2.5 যোগ করো, কত পাচ্ছো? 5.25 আবার 6.25 পাবো, এটা চলে আসবে 6.25। হ্যাঁ এটা ভি স্কয়ার এর তো মান, 700 অ্যান্সার আসছে। এবার ভি এর মান বলো কত আসবে? স্যার 700। 6.25 এর জন্য কত আসবে? 50 রুট 6.25 এর স্কয়ার রুট যদি করি কত পাবো? 2.5, 2.5 তাই না? আর 8 এর স্কয়ার রুট যদি করো 2 রুট আছে 2.8 2 রুট 2, আর এটা আসবে কত? 10 to the power 2 এটা তো জটিল হয়ে যাবে। 5 ইনটু 2 5 into 500, তাহলে 500 রুট 2, তাই না? এত মিটার পার সেকেন্ড। এটা আসুক, অথবা যদি রুট 2 এর মান দেওয়া থাকবে তাহলে 1.414 গুণ করে দাও, সেখান থেকে পেয়ে যাব আমরা। আদারওয়াইজ যদি অপশন যদি এটা থাকে তাহলে 500 রুট 2 মিটার পার সেকেন্ড হবে। স্যার এটা সিজিএস আছে কোন না স্যার, মানে ইয়ে পাল্টা আছে এমকেএস আছে, একটা সিজিএস আছে, কোনটা সিজিএস এ রয়েছে বলো? মানে ওরকম একটা করাতে বলছি স্যার, মানে ওই যে চেষ্টা হচ্ছে ওটা বুঝতে পারার জন্য। আচ্ছা, ধরো এটা হচ্ছে আইস at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত হাইট থেকে পড়ালে আফটার হিটিং দ্য গ্রাউন্ড ইট উইল জাস্ট মেল্ট। After hitting the ground it will just melt, করে যাবে কি হাইট দিয়ে পড়ালে, such that এটা গিভেন, কি গিভেন রয়েছে? only
50% of potential energy is converted to heat. শুধুমাত্র 50% পটেনশিয়াল এনার্জিটা হিটের মধ্যে কনভার্ট হতে পারছে, বাকি 50% অন্যান্য কোনো ফর্মে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সলভ করো। কি লিখবো আমরা? ফর্মুলা কি ছিল বলো? W equal to JH, এটাই তো। H latent heat of ice দেওয়া রয়েছে, latent heat of ice কি জানো? ছোটবেলা থেকে কি পড়ে এসছো? 80 ক্যালোরি পার গ্রাম, এটাই তো জানি আমরা। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম দেওয়া রইল latent heat of ice। এবার বলো এই W জায়গায় কি লিখবো আমরা? বলো তোমরা এবার বলো। mg হাফ mg 50% of mgh equal to J into L। H এর জায়গায় বলো কি লিখবে? ml 0 ডিগ্রিতে আগে থেকেই রইলো। আইস যদি 0 ডিগ্রিতেই থাকে তাহলে পড়ার পর ওই টেম্পারেচারটাই তো তার মেল্টিং পয়েন্ট। যদি অন্যান্য কোনো টেম্পারেচার থাকতো তাহলে আগে মেল্টিং পয়েন্টে যেতে হতো, তারপর মেল্ট হতো। এখানে তো আগে থেকে মেল্টিং পয়েন্টে রয়ে যেত, কোল্ডার সঙ্গে সঙ্গে হিট গেইন করার সঙ্গে সঙ্গেই মেল্ট করতে লাগবে, তাই না? তাহলে ml লিখলাম আমরা মেল্ট করার জন্য। এবার বলো এটা হচ্ছে 1 এর 2 mgh, এটা হচ্ছে J, এটা হচ্ছে ml। এবার ঝামেলা কোথায় পাকাবে বলো? দুটোর মধ্যে থেকে যে কোনো একটা কাজ করতে পারো, আইদার সবাইকে সিজিএস সিস্টেমে পুট করো অথবা সবাইকে এমকে সিস্টেমে পুট করো। না হলে তোমরা যদি বলো তাহলে এটা আমরা এল এর মান যদি ক্যালোরিতে পুট করব তাহলে এম এর মান তো গ্রামে চলে আসবে, গ্রামে চলে আসবে। এটা হলো কত ক্যালোরি, 4.2 দিয়ে গুণ করলাম, ইউনিট চলে এলো কি? জুল। তাহলে এখানেও জুল আনতে হবে না? এখানে জুল আনতে গেলে জিটা কত বসাবে বলো? 10। তাহলে এইচ এর মান যেটা আসবে আমরা মিটারে পাবো। তারপর বলবে তোমরা স্যার এখান থেকে এম ক্যান্সেল করে দিবে? না স্যার, হবে না তো। হয়ে যাবে না? গ্রামে তখন আমাকে কি করতে হবে? আইদার এদিকে মাস গ্রামে রইলো তো এটাকেও গ্রামে রাখি। যদি গ্রামে রাখো তখন কিন্তু মনে রাখবে এটা সিজিএস সিস্টেমে 80 পুট করলাম, এটা গ্রাম, এটা ক্যালোরি হলো। আর এটা যদি গ্রামে রাখি তো জি এর মান সিজিএস সিস্টেমে লিখবো আমরা 1000 লিখতে হবে। তাহলে এইচটা আসবে সেন্টিমিটারে। এখানকার ইউনিটটা কত এলো? ক্যালোরি আরগে। তাহলে এবার আমাকে এই ধাগে আরগে চেঞ্জ করতে হবে। তো যদি আরগে চেঞ্জ করো তখন জে এর মান কি হয়? 4.2 into 10 to the power 7। তখন 10 to the power 7 দিয়ে গুণ করতে হবে, তারপর তোমাদের আনসার মিলে যাবে। কিন্তু এস তখন সেন্টিমিটারে আসবে, তারপর মিটার বা কিলোমিটারে চেঞ্জ করতে হবে। অথবা যদি আমরা এটা না চাই তাহলে পুরোটাকে এমকে সিস্টেমে রাখলে তো আমাদের ক্যালকুলেশনটা ছোট চলে আসবে। 10 to the power অত বড় ক্যালকুলেশন করার দরকার কি? আমরা এখান থেকে কি করছি? এমএম টাকে ক্যান্সেল করে দিচ্ছি, জে এর জায়গায় 1 বসিয়ে দাও, এটাও জুল, এটাও জুল। ঠিক আছে, তাহলে এখানে জুলের হওয়ার কারণে জি হচ্ছে 10, এইচ বার করো, জে এর মান 1 বসাও। এল টাকে কিন্তু আবার এইটা বসাতে পারবো না আমরা, এল টাকে কি করে নিতে হবে? এমকে সিস্টেমে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই 80 টাকে কাদের দিয়ে গুণ করতে বললাম? 4200 দিয়ে গুণ করে দাও, এমকে সিস্টেমে চেঞ্জ হয়ে গেল। এবার বসিয়ে দাও এখানে, বলো 80 into 4200। তাহলে এটা পাচ্ছ কত? এটা হচ্ছে 5 দিয়ে এটা ভাগ দাও কত পাবো? 16, তাই না? তাহলে এইচ এর মান হলো 16 দুগুণে 32, আর 64 আর 3 কত হচ্ছে? 67। তারপর পুরো জিরো রইল, এটা মিটারে এসেছে। তারপর কি করব আমরা? সরি, ঠিক আছে তাই না? 1000 দিয়ে ভাগ করো, 67.2 কিলোমিটার। মানে এত উপর থেকে নিয়ে গিয়ে বরফটাকে পড়াতে হবে। 67.2 কিলোমিটার উপরে নিয়ে যাও বরফটাকে, ওখান থেকে ছেড়ে দাও। তাহলে 50% যদি 50% শুধুমাত্র যদি এনার্জি হিটের মধ্যে কনভার্ট হয় তাহলে এই আইসটা পুরোটাই মেল্ট করে যাবে। ক্লিয়ার হলো? যদি কোশ্চেনের মধ্যে বলা থাকতো কি 80% অফ এনার্জি ইজ কনভার্টেড টু হিট, 80%, তখন এখানে আমরা 80% লিখতাম।
80% লিখতাম 80/100 আসতো এখানকার 80 এখানকার 80 টা ক্যান্সেল হতো 10 দিয়ে এখানে গুণ করতাম তখন আমাদের ওই 42.2 কিলোমিটার বা 42 কিলোমিটার এরকম ভাবে চলে আসতো বোঝা গেল Yes, sir. এনার্জি কনভার্সন অঙ্কগুলো যদি আসে এবার করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার দেখা যাক কি হয় এইবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা হচ্ছে দ্যাট ইজ অলসো রিগার্ডিং দ্য রিলেশন বিটুইন দ্য হিট এনার্জি এন্ড দ্য মেকানিক্যাল এনার্জি যদি কোনো মেকানিক্যাল ওয়ার্ক হয় then that will be converted to heat energy আর যদি হিট দিই তাহলে মেকানিক্যাল ওয়ার্ক হবে এই দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে that is also given by first law of thermodynamics তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে আগে ইকুয়েশনটা দেখো ইকুয়েশনটা দেখার আগে একটা জিনিস বলো তোমরা ধরো এটা একটা কন্টেইনার রয়েছে তার মধ্যে গ্যাস মলিকিউলস গুলো রইলো গ্যাস মলিকিউল একে আমরা কন্টিনিউয়াসলি হিট দিয়ে চলে যাচ্ছি কি হবে বলো তো at constant pressure ধরো at constant pressure হিট দিলে প্রথমে কি হবে বলো ভলিউম এক্সপানশন Volume expansion হবে টেম্পারেচার বাড়বে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে ভেলোসিটি বাড়ার মানে মলিকিউলস এর কাইনেটিক এনার্জি বাড়বে কাইনেটিক এনার্জি বাড়ার মানে কি বাড়বে বলো তো ভলিউম একটা গ্যাসের মধ্যে যত অনেকগুলো তো মলিকিউলস থাকবে যদি থার্মাল এনার্জিটা দিই আমরা তার কারণে প্রত্যেকটা মলিকিউলস এর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে এই যে কাইনেটিক এনার্জি পুরো গ্যাসের মলিকিউলস এর মিলিয়ে যে কাইনেটিক এনার্জিটা হয় তাকে কি বলা হয় বলো ইন্টারনাল এনার্জি ইন্টারনাল এনার্জি কাইনেটিক এনার্জি অফ অল দ্য গ্যাস মলিকিউলস বাড়ার মানে কি বেড়ে গেল ইন্টারনাল এনার্জিটা বেড়ে গেল ইন্টারনাল এনার্জি বাড়ার পর এইবার গ্যাসটা কি করে এক্সপান্ড হতে শুরু করে দেয় নিজের তো এনার্জিটা বেড়ে গেছে এবার বলবো আমি ছোট ঘরে থাকবো না আমার ঘরটা বাড়াতে হবে এক্সপান্ড যখন হবে তার চারিদিকে এক্সটার্নাল মিডিয়াম রয়েছে এয়ার রয়েছে ওই এয়ার বা মিডিয়ামটা ওকে তো চারিদিক থেকে প্রেস করছে তাই না তার अगेंस्ट বলছে এবার আমি বড় ঘরে যাব এক্সপান্ড করতে শুরু করে দিবে তো তার अगेंस्ट এক্সট্রা কাজ করতে শুরু করে দেয় তাকে আমরা বলি এক্সটার্নাল ওয়ার্ক ডান এক্সটার্নাল ওয়ার্ক ডান ঠিক আছে তাহলে এই যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা হলো এই যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা হলো এইবার দেখো যে পরিমাণ হিটটা দিলাম এই হিটের কাজ তার মানে কতটা হচ্ছে বলো তো হিটের কাজ এইটা যদি বলি বা এইটা যদি বলি বা এইটা যদি বলি এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা লাইনের মধ্যে বলতে পারি না কি ইন্টারনাল এনার্জি বাড়লো একটা গ্যাসের ইন্টারনাল এনার্জি মনে রাখবে শুধুমাত্র টেম্পারেচারের উপরে নির্ভর করে টেম্পারেচার বাড়ালে ইন্টারনাল এনার্জি বাড়বে টেম্পারেচার কমালে ইন্টারনাল এনার্জি কমবে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে ইন্টারনাল এনার্জিটাও কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়ার মানে কি হলো এই সব জিনিসগুলো এর মধ্যে চলে এলো না ইন্টারনাল এনার্জি বেড়েছে মানে কাইনেটিক এনার্জি বেড়েছে মানে ভেলোসিটি বেড়েছে মানে টেম্পারেচার বেড়েছে এই সবগুলো না বলে আমরা একটা ওয়ার্ডে বলতে পারি হিট দিলাম ইন্টারনাল এনার্জি বাড়লো তার সাথে সাথে এক্সটার্নাল ওয়ার্ক ডান হলো তার মানে কি হলো যে পরিমাণ হিট দিচ্ছি ওই হিটের দুটো কাজ কি কি কাজ ইন্টারনাল এনার্জি বাড়াবে আর ইন্টারনাল এনার্জি তাহলে ইন্টারনাল এনার্জিটা কত বাড়বে ধরো কিউ হচ্ছে quantity of heat given u internal energy u I ধরো u I টা হলো initial
ইউ আইটা হচ্ছে তোমার ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, আর ইউ এফ টা হচ্ছে ফাইনাল ইন্টারনাল এনার্জি, আর ডব্লিউ টা হলো এক্সটার্নাল ওয়ার্ক ডান। তাহলে বলো তো যে হিটটা দেওয়া হচ্ছিল তার দুটো কাজ, ইন্টারনাল এনার্জি বাড়ালো, এক্সটার্নাল ওয়ার্ক ডান করলো। ইন্টারনাল এনার্জি বাড়লো কতটা? UF minus UI. এক্সটার্নাল ওয়ার্ক ডানটা হলো এইটা, এই দুটোকে যোগ করলে কি পাবো আমরা? কিউ পাবো। তাহলে এটাকে আমরা ক্যালকুলাস ফর্মে যদি লিখি, এটাকে লিখবো আমরা ডেল কিউ, এটাকে লিখবো আমরা ডেল ইউ, এটাকে লিখবো আমরা ডেল ডব্লিউ। এই ইকুয়েশনটাকেই বলা হয়, দিস ইজ কল্ড জেনারেলাইজড ফর্ম of first law of thermodynamics. Generalized form of first law of thermodynamics টা কি হচ্ছে? The generalized form of first law of thermodynamics is del Q equal to del U plus del W. Del Q equal to del U plus del W. তার মানে কি হলো, যদি আমরা গ্যাসকে হিট দিই, তো ওই হিটের কাজ দুটো হচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ ইন্টারনাল এনার্জি বাড়াবে, একটা ভাগ এক্সটার্নাল ওয়ার্ক ডান করবে। ঠিক আছে, তো ইন্টারনাল এনার্জি কত বাড়লো, এক্সটার্নাল ওয়ার্ক ডান কত বাড়লো, কি হলো না হলো, এইগুলো বিভিন্ন প্রসেসের উপরে নির্ভর করে আলাদা আলাদা প্রসেস চলে আসবে। এখানে জেনারেলি আমাদের কখানা প্রসেস রয়েছে বলো তো? আইসোকোরিক, আইসোবারিক আর আইসোথার্মাল। পাঁচখানা প্রসেস রয়েছে। প্রথমে তো দেখবো আমরা আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস, তারপর হচ্ছে আইসোকোরিক প্রসেস, তারপর হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এই তিনটা আগে পড়বো, তারপর তোমাদেরকে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসটা যখন চলে আসবে, এই সবার বাপ চলে আসবে। ওই অ্যাডিয়াবেটিক প্রসেসটা একটা যদি শিখে নাও, তাহলে এই সব প্রসেসগুলো ওর মধ্যে চলে আসবে। বলো স্যার আগে ওইটাই শিখে নিলে ভালো হবে। এইগুলোর অঙ্কগুলো এখানে দিয়ে চলে আসে, লাস্টে চলে আসবে তোমাদের একটা ছোট্ট প্রসেস, তাকে আমরা বলি সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, এই পাঁচখানা প্রসেস হচ্ছে। এই পাঁচখানা প্রসেসের মধ্যে কতটা এনার্জি ইন্টারনাল এনার্জি বাড়াবে, যে হিটটা দিলাম তার কত ভাগ ইন্টারনাল এনার্জি বাড়াবে, কত ভাগ এক্সটার্নাল ওয়ার্ক ডান করবে, পাঁচটা প্রসেসের জন্য আলাদা আলাদা কন্ডিশনে আলাদা আলাদা হয়। এবার এক একটা প্রসেসের জন্য ছোট্ট ছোট্ট পয়েন্টস গুলো চলে আসবে, যেখান থেকে তোমাদেরকে থিওরিটিক্যাল পোর্শন কোশ্চেন তুলে নিয়ে জিজ্ঞেস করে নিতে পারে। তো ওইগুলোও আমরা করব। তার সাথে সাথে মেইন জিনিস এখানে, যেখানে আমরা প্রবলেমটা করতে গিয়ে আটকে যাই, দুটো কাজ হয় প্রবলেমটা করতে গিয়ে, দুটো কাজ হয়। একটা কাজ এই হয় কি স্যার আমরা গ্রাফটা কিরকম কখন কি দেওয়া রয়েছে ওইটা বুঝতে পারি না। দ্বিতীয়টা কাজ হয় কখন কোন ফর্মুলাটা লাগাবো, কিরকম ভাবে করব না করব এটাও বুঝতে পারি না। তৃতীয় কাজ হচ্ছে ক্যালকুলেশনটা স্যার অনেক বড় হয়ে যায়, সেই সব জায়গায় আমরা গিয়ে ফেঁসে যাই। তো এই সব জিনিসগুলো আমরা এর মধ্যে শিখবো, কোথায় কি ফর্মুলাটা লাগাতে হবে না লাগাতে হবে। একবার আমি বোঝাবো, তারপর তোমরা বলতে শুরু করবে, তোমরাই বলবে, আমি বলবো না। বাট বেসিক জিনিসটা কি হচ্ছে, কিরকম ভাবে হচ্ছে না হচ্ছে, ওইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপর তোমরা দেখবে ক্যালকুলেশনটা করতে কত সময় লাগছে। ক্যালকুলেশনটার মধ্যে জেমস স্যারের 30 সেকেন্ডের ট্রিক্সটা চলছে কিনা চলছে না, চলতেও পারে নাও চলতে পারে, নাও চলতে পারে, তাই না? নাও চলতে পারে না, চলবেই স্যার। হ্যাঁ স্যার চলছে, চলবে ইনশাআল্লাহ চলবে স্যার। 30 সেকেন্ডের মধ্যে করতে পারছি কি করতে পারছি না, এই সব জিনিস আমরা ইনশাআল্লাহ শিখবো। তার জন্য কিন্তু আর একটা ক্লাস ওয়েট করতে হবে তোমাদেরকে। যদি পড়ছি আমরা থার্মোডাইনামিক্স এইরকম ভাবে পড়ি কি যদি আইআইটির অঙ্কগুলো চলে আসে, তাহলে ওকেও ছাড়বো না আমরা। এখন পড়ছি তো ওইরকম ভাবে পড়া হোক, চলবে। স্যার ওটা কি লেখা আছে স্যার? ওটা দেখতে পাচ্ছি না। কোথায় কি লিখেছো? ওই Q equal to quantity of heat, তারপরে কি কোয়ান্টিটি অফ হিট গিভেন দেওয়া হয়েছে, যেটা গিভেন নাও লিখো কোনো ব্যাপার নেই, কোয়ান্টিটি অফ হিট করে দাও। হিট দেওয়া হলো Q। তো কারেন্ট ইলেকট্রিসিটি আছে, ভিডিও ছাড়বেন না স্যার? কিচ্ছু কারেন্ট দিতে পারছি না। কারেন্ট ইলেকট্রিসিটিটা কমপ্লিট করে দিন।
ওটা আর? কমপ্লিট করে দিন স্যার। কারেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কমপ্লিট করে দিন। ডিবেট করে দিন। যেটা দিলাম ওইটা দেখেছো কিনা আগে বলো। হ্যাঁ স্যার স্যার দেখেছি। সেকেন্ডটাও দেখেছি। কি বোঝা গেল? কিছু বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখে কোনো লাভ হলো? হ্যাঁ স্যার অনেক। অনেক লাভ হয়েছে। কমপ্লিট করে দিন স্যার, কমপ্লিট। স্যার কটা ভিডিও লাগবে স্যার ওটা পুরো শেষ করতে? চাইলে তো একটাতেই শেষ হয়ে যায়। না স্যার ভালো করে করান। না স্যার ভালো করে কটা পুরো একটা রোদ বার করতে শেখাবার জন্য আমাকে পুরো 2 ঘন্টার ক্লাস দিতে হলো এখানে। 2 ঘন্টা 4 মিনিটের বোধহয় রয়েছে ওই ভিডিওটা। কিন্তু আশা করি যদি ওই জিনিসটা পুরোটা শিখে যাও তাহলে ইকুইভ্যালেন্ট রোদ বার করতে আর কোথাও আটকাবে না। না স্যার। পারছো কি না? করতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। সব ধরনের কোশ্চেন ওইখানে ডিসকাস করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, যেন ওয়েটস্টোন ব্রিজ ব্যালেন্সড আসুক বা আনব্যালেন্সড আসুক, যেই রকমই থাকুক না কেন। ইভেন তোমাদেরকে একটা আইআইটি জিনিসগুলো ওইখানে বুঝিয়েছি, স্টার ডেল্টা কানেকশনটাও বলে দিয়েছি। ওইটা দিয়েও যদি কোনো কমপ্লিকেটেড কোশ্চেন আসে তাকেও আমরা করতে পারবো। আর স্যার কটা ক্লাস লাগবে ওটা শেষ করতে পুরো? কটা ক্লাস লাগে? অন্তত 2-3টে তো আরো লাগবেই। ওটা তাড়াতাড়ি স্যার করিয়ে দিন। কমপ্লিট করে দিন স্যার। ওটা একটু তাড়াতাড়ি করিয়ে দিন স্যার। এপিডিতে আছে। এরপরে তো তোমাদের ওর মধ্যে যে জিনিসটা দেওয়া হবে কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে, ওইটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে গেলে এই যে সার্কিটের অঙ্কগুলো দেয়, বড় বড় সার্কিটের অঙ্ক দিয়ে দেয়, এটা কিরচফ তো লাগিয়ে আমরা ঘুরতে থাকি। ওইগুলো আমরা 30 সেকেন্ডের মধ্যে কিরকম ভাবে করব, এটা শিখে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার রাত 3টে ক্লাস পুরো শেষ করে দিন স্যার। ওগুলো শেখা হয়নি? শিখেছো তো তোমরা? অল্প অল্প হয়েছে। চলো দেখা যাক কি হচ্ছে, চেষ্টা করবো আমি করে দেওয়ার জন্য। ভালো কারেন্ট ইলেকট্রিসিটিটা স্যার আগে করে দিন। ইলেকট্রোস্ট্যাটিক্স না থাকলে হবে। হ্যাঁ স্যার কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ স্যার কারেন্ট ইলেকট্রিসিটিটা বেশি দরকার। ইলেকট্রোস্ট্যাটিক্সটা হয়ে যাচ্ছে স্যার আমাদের। ওটা না ওটা পরে আর কি। এটা আগে স্যার কমপ্লিট করে দিন। ঠিক আছে চলো দেখা যাক কি হচ্ছে। আজ এই অবধি থাকুক তাহলে। স্যার আবার কোনো ক্লাস নেবেন নাকি আজকে? হ্যাঁ অনেক ক্লাস আছে এখন চলতে থাকে, রাত 8:30 9টা অবধি ক্লাস চলতে থাকে। দিনে কটা ক্লাস করেন স্যার? 5টা। প্রতিদিন 5টা ক্লাস করার পর যদি সময় থাকে তাহলে এবার চেষ্টা করব তোমাদের ভিডিও আপলোড করা, না হলে আর করা যায় না। 5টা ক্লাস করতে করতে তো দম বেরিয়ে যায়। তাই তো। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।